ছেলেটির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তো ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি বিয়ের বৌভাতের পরে। হসপিটাল থেকে আর উনি কিন্তু বাড়িতে আসতে পারেননি, মারা যান। হ্যাঁ, ছেলেটির সাথে একটা ভীষণ ভয়ানক ঘটনা হয় হসপিটালের মধ্যে। ওর যে ব্লাডটা এখানে ঝুলছিল সেইটাতে ব্লাড তো নেই, সেই পাউচটাতে। বাকি টেবিলেও যে দুটো রাখা সেটাতেও নো ব্লাড। আর মেয়েটির মুখে, শরীরে, বিছানার চাদরে, ছেলেটির জামায় পুরো রক্তে ভর্তি। মেয়েটি ওই ইঞ্জেকশনটা খুলে, ওর যে সুচটা ওটা দিয়ে ব্লাডের ওই পাইপটাকে কেটে জাস্ট সাক করে ব্লাডটা খাচ্ছে। দেখছে যে ফ্রিজের যে ডিপে যে বরফ জমা যে মাছগুলো, এই মাছটাকে জাস্ট খাচ্ছে এবং খেতে খেতে ওর হাতের যে এই পোর্শনটাও কামড়ে ও রক্ত বার করে ফেলছে। বাট যখনই সে দেখে তার মেয়ের দিকে, মানে ওর মা জাস্ট চিৎকার করে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে ওদেরকে ডাকার জন্য। দেখে যে মেয়েটির মুখ থেকে এক ধরনের পোকা বেরোচ্ছে। প্যাডগুলোকে একটার পর একটা তুলে দাঁত দিয়ে ছিঁড়ছে, পুরো ব্লাড ওই ফ্লোরটাতে। এবং সব থেকে যেটা প্যাথেটিক, মেয়েটির গায়ে কোনো বস্ত্র ছিল না। মৃত্যুর পর কি কেউ আপনজন হয়? বাথরুমের দরজা হচ্ছে জমের দুয়ার। এই যে নজর দোষ কাদের লাগতে পারে এবং নজর দোষ বিষয়টা কি? পুরীতে বলি চড়ানো হয় পুরীর মন্দিরে। ব্ল্যাক ম্যাজিক কারোর উপর হয়েছে কিনা সেটা প্রেডিক্ট করা যায় ট্যারোর মাধ্যমে ভীষণ ভালোভাবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। কৌস্তবের আড্ডাতে আজকে একটা পাওয়ার প্যাকড এপিসোড আপনারা শুনতে চলেছেন, জানতে চলেছেন মারাত্মক একটা সত্যি ভৌতিক ঘটনা। আজকে আমার সাথে আছেন কেয়াদি। তার জীবনের মারাত্মক একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। এছাড়া এমন কিছু টপিক, এমন কিছু জিনিসপত্র নিয়ে আজকের আলোচনা ঘটেছে যা আপনাদের অকাল্ট সায়েন্সের আসল বিষয়টা বুঝতে সহায়তা করবে। পুরীর বিভিন্ন জিনিসপত্র নিয়ে আমরা কথা বলেছি। সব থেকে ইন্টারেস্টিং পার্ট আজকে আপনারা একদম শেষে দেখতে চলেছেন। কি আসতে চলেছে সেটা পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, জাস্ট একটাই কথা বলবো। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 6290675195। এছাড়া আপনারা যদি নিজস্ব লাইফের কোনো ঘটনা কৌস্তবের আড্ডাতে এসে বলতে চান সেটার জন্যও যোগাযোগ করতে পারেন। আজকের এই এপিসোডটা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো কেয়াদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। এখন রাত প্রায় 3:05 বাজে। রাতের সময় ডেভিলস আওয়ারে দাঁড়িয়ে আমরা এই পডকাস্টটা করছি ফর সার্টেন রিজনস। তুমি রিসেন্টলি তারাপীঠে গেছিলে, তারাপীঠ থেকে ডাইরেক্টলি এসেছো। কিউরিওফাইটে তুমি এর আগে বেশ কিছু এক্সপিরিয়েন্স নিজের শেয়ার করেছো, অ্যান্ড সেই এক্সপিরিয়েন্সটা খুবই মর্মান্তিক একটা এক্সপিরিয়েন্স ছিল। তোমার ইনার গার্মেন্ট নিয়ে কেউ একটা ব্ল্যাক ম্যাজিক করেছিল যেটার জন্য তুমি সাফার করেছো। তারপরে তোমার এই ফিল্ডে আসা, অকাল্টের ফিল্ডে আসা। এই যে অকাল্টের ফিল্ডে তুমি এসছো, অনেক কিছু বুঝতে পারো, অনেক কিছু সেন্স করতে পারো। সবার প্রথম প্রশ্ন আমার, এই জায়গাতে এসে, এখানে এসে তোমার কি ফিল হচ্ছে? দেখো, টাইমটা যেহেতু এরকম একটা সময় আমরা আজকে শ্যুট করছি, কিন্তু টাইমটা যেটাই হোক না কেন, আমাদের যে অ্যাম্বিয়েন্সটা এই মুহূর্তে, যে এনার্জিটা এখানে আছে সেটা ভীষণই পজিটিভ ফিল করছি। আর তার জন্যই সময়টা হয়তো অনেকটাই রাত, কিন্তু সেই পজিটিভ ভাইবস বা সেই পাওয়ার, যেটাকেই বলো পজিটিভ এনার্জি, সেটা কিন্তু ফিল করতে পারছি। আর সেটা ইনট্যাক্ট আছে, আশা করছি পডকাস্টে সেটাই থাকবে। ডেফিনেটলি। তুমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলে, তুমি এবং তোমার ফ্রেন্ড প্রিয়াঙ্কা গেস, তখন তুমি বলেছিলে যে দরজা দিয়ে তুমি যখন এন্টার করো, বাইরের যে এনার্জিটা রয়েছে এবং ভেতরের বাস্তুর যে এনার্জিটা রয়েছে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট। তোমার মনে হয়েছে যে দরজার কাছে অনেকটা শক্তি বা অনেকটা এনার্জি, সেটা খুব পুঞ্জীভূত হয়ে রয়েছে, কনসেন্ট্রেটেড হয়ে রয়েছে একদম। এখন আজকে আসার পরও কি এরকমটা ফিল হয়েছে? অ্যাকচুয়ালি আমি এখানে একটা কথা বলতে চাই, ডোন্ট মাইন্ড।
এটা আমাদের ওয়ার্ডে একটা পাওয়ার আছে, সেটা প্রত্যেকটা মানুষের। আমরা অনেক সময় চলতে ফিরতে এমন কিছু ওয়ার্ড ব্যবহার করি যে ওয়ার্ডগুলো খুব নর্মাল রেগুলার লাইফে, যেমন বলি আমার আর বাঁচতে ইচ্ছা করে না, এরকম যে আমার দ্বারা কিছু হবে না, এরকম টাইপের ওয়ার্ডসগুলো আমরা র্যান্ডামলি বলতে থাকি প্রায় প্রতিদিনের লাইফেই। রেগুলার আজকালকার বাচ্চারা বা বড়রাও এগুলো আমরা ইউজ করে থাকি, বাট আমরা সেটা খেয়ালই করি না যে এই ওয়ার্ডগুলোর এফেক্ট আমাদের লাইফে কিভাবে আসে। তোমার স্টুডিওতে যেটা মেনলি তুমি কাজ করো, এইরকম স্টোরি বা এই ডেভিল যা যা এক্সপিরিয়েন্স তোমার কাছে এসে সবাই শেয়ার করে, হেল্প চায়, তো প্রতিদিন যেহেতু এই জিনিসটা নিয়ে তুমি কাজ করছো, তো তুমি যে জায়গাটায় শ্যুট করছো তার আশেপাশে সেই এনার্জিটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে থাকছে। তাই সেটাকে যদি কখনো কোনো পজিটিভ অর্ডার কেউ আসে এখানে, সে কিন্তু ডেফিনেটলি এটা ফিল করে। ঠিক সেম আমার সাথেও এটা হয়েছিল ফার্স্ট ডে যখন আমি আসি তোমার এখানে। তোমায় বলেছিলাম যে কোথাও গিয়ে লাগছে যে বাইরে কেউ একটা বাধা দেওয়ার চেষ্টা করছে যাতে ভেতরে আসার জন্য, বাট যেহেতু ভেতরটা তুমি পজিটিভ একটা এম্বিয়েন্স করে রেখেছো, তার জন্য এটা বাইরে থেকে এন্টার করতে পারছে না ঠিকই, বাট বাইরে কিন্তু তারা রয়েছে, সেই এনার্জিগুলো রয়েছে। এবার সেটা তুমি অবভিয়াসলি এখানে থাকো, তো তুমি সেটা বুঝতেই পারো, তোমারও কিছু এক্সপিরিয়েন্স অবশ্যই হচ্ছে। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে, কিন্তু আজকে আমরা মানে সেটা অতটা ফেস করিনি। তবে কিছু জিনিস ঢোকার সময়তেও হয়েছে, সেটা তোমার ফ্ল্যাটেরই নিচে, তো ওপরে এতটা আজকে কিছু ফিল করিনি, বাট নিচে আমরা ঢোকার সাথে সাথেই একটা ইভেন্ট হয়েছে, সেটা আমি ফোন করে তোমাকে জানিয়েছি, দেন আমরা আসি। তার জন্যই এতটা ডিলে, আজকের পডকাস্টের ডিলের কারণই এটা। তো যাই হোক, হয় যেখানে এগেনস্ট এনার্জি নিয়ে আজকে আমাদের পডকাস্ট, বলতে পারো প্রায় নেগেটিভের মধ্যে পজিটিভিটি, তাই জন্য একটু তো বাধা পেতেই হবে, বাট স্টিল। তুমি অকাল্টের যে ফিল্ডটা নিয়ে চর্চা করো সেটা হচ্ছে ট্যারো কার্ড রিডিং। ট্যারো কার্ড রিডের মাধ্যমে অনেক অ্যাসপেক্ট আছে যেগুলো খুব প্রপারলি, খুব অ্যাকিউরেটলি বোঝা যায়, অ্যান্ড সেই ক্ষেত্রে এই ফিল্ডে আসার জন্য তোমার একটা এক্সপিরিয়েন্স, মানে একটা প্রায়ার এক্সপিরিয়েন্সের জন্য তুমি এই ফিল্ডে এসছো, রাইট? এবং সেই এক্সপিরিয়েন্সটা তোমাকে হয়তো একটা নতুন জীবন দিয়েছে, যদিও নেগেটিভ একটা এক্সপিরিয়েন্স, সেখানে আমি যাব। বাট তুমি একটা জিনিস আমাকে যেটা মেনশন করেছিলে, যেটা নিয়ে আমাদের হয়তো আজকের ঘটনা স্টার্ট, সেটা হচ্ছে করোনা বা প্যান্ডেমিক যেটা হয়েছিল সেই সময়ে 2020 সাল নাগাদ তোমার সাথে বা তোমার নিজস্ব কিছু কেস ছিল যেটা তুমি হ্যান্ডেল করেছিলে। সেই কেস স্টাডিটা নিয়ে আমাদের কথাবার্তা আজকে হবে ইনিশিয়ালি, তারপরে তো আরো অনেক বিষয় নিয়ে কথা হবে। ঘটনাটা কি সেটা আমি জানতে চাই। আচ্ছা, ঘটনাটা বলতে গেলে আমাদেরকে যে পরিস্থিতির কথা আবারও মনে করতে হবে, সেটা হচ্ছে করোনা পরিস্থিতি, যেটা আমরা সবাই আজও মনে করতে চাই না, যে দুর্বিষহ টাইম আমরা ফেস করেছি। বাট কি হয়, সিচুয়েশন যাই থাকুক না কেন, মানুষের লাইফের ইভেন্টগুলো তো আটকে থাকে না, সেগুলো চলতে থাকে স্টেপ বাই স্টেপ। তো ঠিক সেরকমই একটা কেস সেই সময় আমার কাছে আসে। অ্যাকচুয়ালি তখন স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আমি ছিলাম, কিন্তু যেহেতু সিচুয়েশানটা এরকম ছিল আশেপাশে, তো সেক্ষেত্রে খুব একটা কেস ওই সময় হ্যান্ডেল করছিলাম না, কারণ সব জায়গায় কমিউনিকেশন করাটা বা পৌঁছানোটা খুব ডিফিকাল্ট হচ্ছিল। বাট পার্টিকুলার এই কেসটাকে আমি ওই সময় নিতে বাধ্য হয়েছিলাম, কারণ একটা পরিচিত সোর্স থেকে এসেছিল কেসটা, যেটা না করাটা একটু ডিফিকাল্ট ছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে প্রবলেমটা অনেকটাই মেজর ছিল, মানে আর খুব সিম্প্যাথেটিকও ছিল, যেটার ইস্যু থেকে আমাকে এটা করতে বাধ্য করানো হয়েছিল। আমি এটা করেছিলাম, মানে আর এই কেসটার পুরো ফার্স্ট ফেজটা আমাকে ওভার ফোন হ্যান্ডেল করতে হয়েছে, কারণ ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াটা ভীষণ টাফ, মানে উইদাউট পুলিশ পারমিশন কেউই মুভ করতে পারছিল না। তো এই কেসটার শুরু হয় কি, মানে একটা ফ্যামিলি, যেটা হয়তো তোমরা নাম জানো, শ্যামবাজার, আমরা সবাই কলকাতায় চিনি, ওয়েল নোন জায়গা। তো ওখানকার একটা বনেদি ফ্যামিলি, মানে এখানে তাদের ছোট ফ্যামিলি, যে বাবা মা আর ছেলে, নিউক্লিয়ার ফ্যামিলি, বাট ওদের একটা যৌথ পরিবার আছে, সেটা হচ্ছে মানে মুর্শিদাবাদে, ঠিক আছে? তো মুর্শিদাবাদে ওদের বাড়ি হওয়ার ক্ষেত্রে, তো এবার ছেলেটির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। তো করোনা পরিস্থিতি এসে সবারই তো প্ল্যান চৌপাট একেবারে, বাট ওদের
তার আগে যেহেতু বিয়েটা ঠিক হয়েছিল, ওদের সব কিছু প্ল্যান ছিল যে দেশের বাড়িতে গিয়ে তারা এই কাজটা করবে। সমস্ত জেঠু আত্মীয় স্বজন সবাই আর কি দেশের বাড়িতেই থাকে। তো সেই মুর্শিদাবাদের বাড়িতেই প্ল্যান মতো ওদের সব কাজকর্ম হয়। ওরা চলে যায় এখান থেকে সব কিছু নিয়ে, যে বিয়ে কমপ্লিট করে বউ নিয়ে একেবারে কলকাতায় ফিরবে, এটাই ছিল প্ল্যানিং। এবং যেহেতু খুব ফিনান্সিয়ালি তারা স্ট্রং, তো ভীষণ বড় করেই অনুষ্ঠান করেছিল। কিন্তু লোকজনের একটা সংখ্যার ব্যাপার তো ছিল, বাট তাও কি বলতো, যেটা আমাদের কলকাতায় ভীষণভাবে মানা হচ্ছিল, গ্রামে কিন্তু তাও মানে যেহেতু অনুষ্ঠান বলো, বড় বাড়ির অনুষ্ঠান, তো সেভাবেই জিনিসটা ঘটেছিল প্রায়। আর ওদের যেহেতু একটু ক্ষমতা ছিল, তো যেহেতু একটা ফিনান্সিয়ালি স্টেবল একটা যৌথ ফ্যামিলি একটা পাড়ায়, তো ওরা মোটামুটি অনেক লোকই ইনভাইট করেছিল। তখন তো খুব মজাই লেগেছিল যে ছেলের বিয়ে, অ্যাকচুয়ালি বাড়ির যা মহল তৈরি হয়। তো ঘটনাটা ঘটে অ্যাকচুয়ালি বিয়ের বৌভাতের পরে। বাড়িতে প্রচুর লোকজন আসে, আর ছেলেটির যে মা ছিল আর কি, সে মানে ভীষণ মিশুকে স্বভাবের ছিল, সবার সাথে কথাবার্তা বলা, আর তিনি সাজতে ভীষণ ভালোবাসতেন। তো ছেলের বিয়ে হলেও তিনি খুব এনজয় করেছিলেন, সবার সাথে সমস্ত রিচুয়ালসে পার্ট নিয়েছিল। বাট কি হয়, আফটার বৌভাত তার একটু শরীর খারাপ হতে থাকে, জ্বর হতে থাকে, যেগুলো করোনার মায়ের, ছেলেটির মায়ের। তো তখনও মানে এমনই দিন, এমনই সময়, যে সময় মানে বিয়ের গিফটগুলো পর্যন্ত আনপ্যাকড, মানে সবে আর কি বৌভাত হয়েছে, মানে মেয়েটি এসছে সমস্ত। আর গ্রামের বাড়িতে এরকম হয় না যে বৌভাত শেষ তো আত্মীয় স্বজন চলে যাবে, কলকাতায় এই হ্যাবিটটা দেখা যায়। কিন্তু ও ক্ষেত্রে কি হয় যে লোকজন থাকে, আরও বেশ কিছুদিন থাকা হয়, খাওয়া হয়, গল্পগুজব হয়, তারপরে যে যার মতো যায়, জমজমাট পরিবেশ যেটাকে বলে। তো ঠিক সেই মুহূর্তেই তার মা অসুস্থ হয়ে পড়ে। তো এবার যেহেতু ওই সময়টাই প্যান্ডেমিক ছিল, তো তাই জন্য ওই সিমটমগুলো সবারই খুব পরিচিত ছিল। আস্তে আস্তে ওর মা স্মেল হারিয়ে যাচ্ছিল, খাওয়া মুখে কোনো স্বাদ পাচ্ছিল না। তো তখন ওরা ওর মাকে অ্যাডমিট করে লোকাল যে হসপিটালে, সেখানে অ্যাডমিট করে। তো অ্যাডমিট করার পরে ডিটেক্ট হয়, চেক আপ হয় যে করোনা ধরা পড়ে। তো তখন ওরা মানে বুঝতেই পারছো, বাড়িতে নতুন বউ এসছে, মানে শাশুড়ি যেখানে একটা বিশাল বড় রোল, আর জয়েন্ট ফ্যামিলিতে, তো ভীষণ প্যাথেটিক একটা ব্যাপার। তো সেক্ষেত্রে উনি তখন হসপিটাল থেকে, আর উনি কিন্তু বাড়িতে আসতে পারেননি, মারা যান। হ্যাঁ, কারণ খুব যেহেতু একটা বিয়ে বাড়িতে নানান জায়গার লোক এসেছিল, তো সেখান থেকেই হতে পারে, বা অন্য কোথাও থেকে, আমরা আশা করি সেখান থেকেই সংক্রমণটা হয়েছিল। উনি সেটা ডেথ হয়ে যায় ওনার। কিন্তু কি হয়, আমরা দেখেছি খবরের নিউজে যে ওই সময় বডি কিন্তু ফ্যামিলিকে হ্যান্ড ওভার করা হতো না, রাইট? তো ওদেরও তাই হয়েছিল। মানে বেশ যেদিনকে ডেথের খবরটা দেওয়া হয় বাড়িতে যে হ্যাঁ মার নেই, তো তারপরে ওরা যখন অ্যাপ্লাই করে যে আমাদের বডি হ্যান্ড ওভার, তো ওরা বলে যে না, সরকারি নিয়মকানুন অনুযায়ী বডি দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে ওদেরকে একটা ডেট দিয়ে দেওয়া হয় যে অমুক দিনে এখানে আসতে, হসপিটালেরই একটা জায়গায় যেখানে সৎকার করা হতো। কীরমভাবে তখন মানে একসাথে 4-5টা বডি দূর থেকে দেখানো হতো, যে র্যাপিং করা কিছু বডি আর কি, দূর থেকে দেখানো হতো যে ওর মধ্যে আপনার মায়ের দেহ আছে। বুঝতে পারছো ঠিক কতটা প্যাথেটিক। এক তো ছেলেটি একমাত্র ছেলে তার ফ্যামিলির, তো মানে মা সঙ্গে সঙ্গে চলে যাওয়া, তাও আবার লাস্টবারের মতো মাকে দেখতে না পাওয়া। এবং মানে এটা একটা দূর থেকে সে দেখছে যে একটা প্লাস্টিকে মোড়ানো অবস্থায় তার, মানে ওরা যা বলেছে এটাই মা সেভাবেই মানে একসাথে আরও অনেকগুলো বডির সাথে পুড়িয়ে দিয়েছে, ওটাই ওরা জাস্ট দেখেছে। এরকম একটা ইভেন সেই সময় এরকমটাও দেখা যাচ্ছিল যে দেহগুলো পচে গলে গলে পড়ছে। মানে ওদেরকে তো ওর মা যেদিন মারা যায় তার ঠিক 4-5 দিন পরে ডেট দেওয়া হয়েছিল যে আজকে যাবেন আপনার মাকে সৎকার হবে। মানে এমন হচ্ছিল না ওই সময়টায় যে আজকে মারা গিয়েছে আর আজকেই সৎকারের জন্য, কারণ তখন এত পরিমাণে লাশ আসছে, এত পরিমাণে, তখন তো আমরা দেখেইছি নিউজে, বাট এটা বাস্তব, ওরা নিজের চোখে সেটা ফিল করেছে যে কিভাবে নিজের পরিবারের একজনকে মানে সদলবলে লোকজনের সাথে দাহ করা হচ্ছে। যদিও তার মুখ ফেস কিছুই না, দূর থেকে জাস্ট একটা প্লাস্টিক ত্রিপল র্যাপিং ছাড়া কিছুই নয়। তো এটা ভীষণই প্যাথেটিক। তো এরকম একটা এক্সপিরিয়েন্স ওর হয়, বাট সেখানে অবধি ঠিক ছিল জিনিসটা। যখন এরকম হলো একটা মেন্টালি তো তারা ভীষণ ভেঙে পড়েছিল ওই সময়টাতে, তো ঠিক ছিল। তার ঠিক কিছুদিন পরে শুরু হয় ছেলেটির একটা অসুস্থতা, মানে ঠিক যেরকম ওর মার শুরু হয়েছিল করোনার সিমটম, এবার ছেলেটি অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া কম করতে থাকে। এবার তাতে ওর শরীরে একটা ল্যাকনেস লাগে, দুর্বলতা আসতে থাকে। আর সেই দুর্বলতার কারণেই কিন্তু ও তখন ভাবে, বাড়ির লোকরা ভাবে যে ছেলেটিরও বোধহয় কিছু একটা হয়েছে। আর বুঝতে পারছো গ্রামের দিকে যদি জানা যেত তখনকার দিনে করোনা ডিটেক্ট হয়েছে, তার এক ঘরে তো করে দেবেই, আর আশেপাশে জোন
মানে আমরা দেখেছি যে মুদি সদাই করতে গিয়েও কিন্তু লোককে প্রবলেম ফেস করতে হয়েছে যদি কারোর বাড়িতে ডিটেক্ট হয়েছে, যেটা ফার্স্ট করোনার সময়। তো ওদের ক্ষেত্রেও সেমই ছিল। তো ছেলেটির যখন অসুস্থতা বাড়ে তখন ওরা ভাবে যে একজন তো গেছে, এবার ছেলেটিও যাবে। তো বাট গড গ্রেস কি হয়, ছেলেটির করোনা ডিটেক্ট হয় না, কিন্তু ডক্টর বলে যে তোমারও কিন্তু সিমটম আসতে পারে, যেরকম তুমি উইক হয়ে পড়েছো। অ্যাকচুয়ালি কি হয়, মানে তুমি বুঝতে পারছো, একদিকে নতুন বউ এসছে, একদিকে মা চলে যাচ্ছে, তো তার তো একটা কষ্ট থাকবেই। সে সহজে ফিল করতে পারবে না, তার বিয়ের আনন্দটাকে এনজয় করতে পারবে না। সেই ডিপ্রেশন থেকে ও একদম খাওয়া দাওয়া যেটুকু না করলেন না সেটুকুই করতো, আর তখন উইকনেসটা ভীষণ ম্যাটার করছিল। তো ও যখন মানে ডাক্তারকে বলে যে দেখো তুমি বেশি করে প্রোটিন ইনটেক করো, যেটা করোনার একটা বলা হয়েছিল ওকে রোখার জন্য প্রোটিন আমাদের খেতে, ওদিকেও সেম হয়েছিল, ওকে বলা হয় যে ভীষণ প্রোটিন ইনটেক করো। তো ও কী করছিল, মায়ের শ্রাদ্ধ শান্তি তো হয়নি, কারণ গ্রামের দিকে বুঝতেই পারছো একেবারে এক ঘরে জানাজানি হওয়াতে তো ইটস নট পসিবল করা, কেউ কোনো ব্রাহ্মণ রাজিই নয় তাদের শ্রাদ্ধ করতে, তাদের বাড়িতে আসার জন্য। তো ছেলেটি কী করে তখন, ও শ্রাদ্ধশান্তিকে অ্যাভয়েড করেই, নিয়মকানুন অ্যাভয়েড করে বাড়ির সবাইকে বলে দেয় এবার আমাদের আমিষ খেতেই হবে, আর কোনো নিয়ম করা যাবে না, মাকে হারিয়েছি, এবার যদি বাবাকেও হারাতে হয় বা আমি চলে যাই তাহলে তো ফ্যামিলিটা শেষ। তো ওরা ডিসাইড করে যে এই বাড়িটা ছেড়ে আমরা কলকাতায় ফিরে যাই। এবার যেহেতু একেবারে এরকম কন্ডিশন, এবার ওরা পুলিশের কাছ থেকে লিখিয়ে, যে আমার তো সমস্ত ব্যবসা কাজপত্র ওখানে, তো আমাকে মুভ করতে হবে, ওরা পুলিশকে লিখিয়ে চলে আসেন কলকাতার বাড়িতে, শ্যামবাজারের বাড়িতে। তো আবার ওই বাড়িটা টোটালি বন্ধ, মানে ওর মা মারা যাওয়ার পর থেকে বাড়িটা ওরা লক করে চলে আসে, পাশাপাশি সব জেঠু কাকাদের বাড়ি, বাট ওদের ভিলাটা বন্ধই থাকতো। এবার চলে যায়। এবার শ্যামবাজারের বাড়িতে যখন ওরা চলে আসে, এবার প্রথম কদিন একটু তো অ্যাডজাস্ট করেছে, বারবার মনে পড়ছে মার কথা, এইগুলো চলছে। এবার ঘটনাটা হয় ওর বউয়ের সাথে। একেবারে সদ্য বিয়ে করা বউ, বুঝতেই পারছো। আর তার মধ্যে মেয়েটার একটা মেন্টাল স্ট্রেস এসেছিল, কারণ যেহেতু গ্রামের বাড়িতে এই ঘটনাটা ঘটেছে, ওকে সবাই মানে অপয়া, অলক্ষণে, তো যেগুলো আর কি হয়, যেটা কলকাতায় অতটা হয় না, কিন্তু বুঝতে পারছো মুর্শিদাবাদ মানে সেটা একটু গ্রাম এরিয়া, তো ওখানে সবাই বলছে আস্তে না আস্তেই শাশুড়িকে খেয়ে ফেলেছে। তো এরকম একটা এই ওয়ার্ডগুলো ভীষণ দেখবে, একটা বলে না আজকাল তো বেরিয়েছে মানে মেন্টাল ব্লকেজ। ওকে এইভাবে কিন্তু একটা স্ট্রেসের মধ্যে ছিল অলরেডি, বাট সেটা ওখানে অতটা প্রকাশ পায়নি, কারণ ওখানে ও এক ঘরে হয়ে গিয়েছিল, যে মানে আমার জন্যই সব হয়েছে, এরকম একটা ফিলিংস ওর ছিল। তো সেক্ষেত্রে যখন এই বাড়িতে আসে, এবার প্রথম দিন 2-3 দিন এরকম, 1-2 দিন পরে ছেলেটি ঘুমাচ্ছে রাত্রিবেলা, এবার হঠাৎ দেখছে উঠে যে পাশে ওর বউ নেই। এবার ছেলেটির ঘুম ভাঙে একটা নুপুরের শব্দে, যেটা ওর খুব চেনা। মানে এবার কলকাতার ফ্ল্যাটে বা কলকাতায় এরকম নুপুরের মানে নুপুর টুপুর পরে চলাফেরা এগুলো একটু গ্রামের মহিলারাই করে থাকে, কিন্তু ছেলেটির কেন নুপুর চেনা, কারণ ওর মা পায়ে নুপুর পরতেন, উনি খুব সাজতে ভালোবাসতেন, আমি আগেই বললাম। তো ওনার মার পায়ে নুপুর থাকতো, কিন্তু এবার ও যখন উঠলো দেখছে একে তো পাশে বউ নেই, উল্টে আবার দেখতে পাচ্ছে যে নুপুরের একটা আওয়াজ। তো এরকম ওদের 2 কামরার রুম, একটা রুমে ওর বাবা থাকে, একটা রুমে বাবা মা থাকতেন, এখন বাবা একাই থাকে, একটা রুমে ওরা থাকে, মাঝখানে একটা কমন স্পেস, আর সেখানে ফ্রিজ অ্যান্ড অল, ডাইনিং টেবিল এইসব থাকে। তো ও যখন দেখে আওয়াজটা কেউ করছে বা কোথাও থেকে আসছে, তখন ও উঠে গিয়ে দেখে যে ওর বউ সিম্পলি জাস্ট ওয়াশরুম থেকে বেরোচ্ছে। ছেলেটি তখন নোটিস করে যে ওর বউয়ের পায়ে নুপুরটা রয়েছে। তো এটাতে অবাক হওয়ার কিছু নেই শুনে মনে হচ্ছে, কিন্তু এটাতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নুপুরটা বউটির পায়ে ছিল, সেই নুপুরটা কিন্তু ওর বিয়ের সময় মানে বনেদি বাড়িতে কি হয়, বংশ পরম্পরায় কিছু মানে গহনা আর কি বউকে বা নাত বউকে দেওয়া হয়। তো ওর মা যখন ওই বউটিকে বরণ করেছিল, তখন ওকে ওদের মানে বংশ পরম্পরা যেটা ওর মা পড়তেন সেটা কিন্তু ওই বউটিকে দিয়েছিল। কিন্তু তখন মেয়েটি বলেছিল যে না আমি তো এইসব পড়ি না, ওল্ড ফ্যাশন, আমি একদম নুপুর পছন্দই করি না অ্যান্ড অল এরকম। তো সে কিন্তু নুপুরটা তখন অ্যাকসেপ্ট করেনি, তখন তার বদলে ওর মা তাকে হার এবং বলেছিল এটা ঠিক আছে, এটা ছাড়ো, তুমি যখন পড়ো না আমি তোমাকে হার দিয়ে আশীর্বাদ করছি। তো তখন ছেলেটি খেয়াল করে যে প্রথমত এই নুপুরটা ওই দিনকেও অ্যাকসেপ্ট করেনি, যেদিনকে মা দিয়েছিল, বাট আজকে ওটা ওর পায়ে। তো তখন ও বলে দেখো এটা আমার মায়ের নুপুর, আর তুমি তো বলেছিলে তুমি পছন্দ করো না, এটা আর পড়ো না। এই আওয়াজটা আমাকে আমার মার কথা বারবার মনে করায়, এটা হ্যালুসিনেশন, ভয় পাওয়া ওর শুরু হয়। বাট মেয়েটা তখন ওর কথাটা জাস্ট ইগনোর করে
ঘরে চলে যায়। মানে ও যে বললো যে এটা তুমি পড়ো না, আমার সাউন্ডে প্রবলেম হচ্ছে, সেটা কিন্তু মেয়েটা কোনো মানে অ্যাজ ইফ ওটা এনজয় করছে। মানে যেরকম ও রিয়াকশন দিয়েছিল বউ ভাতের টাইম যে না এটা আমি পড়বো না, মানে আমি এগুলো ওল্ড ফ্যাশন পড়ি না, কিন্তু এক্ষেত্রেও অ্যাকসেপ্ট করছে, এনজয় করছে। তো ঠিক আছে, ফার্স্ট ইনসিডেন্ট এই একটা ছোট্ট সূত্রপাত থেকেই স্টার্ট হয়। তো সেটাকেও ছেলেটা অতটা কিছু মাইন্ড করেনি। বাট কি হয়, এবার যেহেতু বাড়িতে আর কোনো মহিলা নেই সেই সময়ে, তো ওকেই রান্নাবান্না করতে হয়। এবার যখনই রান্নাবান্না করছে, মেয়েটা স্টার্ট করেছে রান্নাবান্না করতে, কোনো কিছু যখন রান্না করছে সেই রান্নাটার মধ্যে একটা পোড়া পোড়া স্মেল পাওয়া যাচ্ছে। ঠিক আছে, ধরো নর্মাল সবজি মাছ মাংস, তো যেহেতু ছেলেটাকে এখন খেতে বলেছে, বাড়ির সবাই আমিষই খাচ্ছে, প্রত্যেকটা রান্নায় একটা ব্যাড স্মেল আসছে, একটা ব্যাড স্মেল, মানে মনে হচ্ছে না পুড়ে গেছে কিছু, এরকম একটা ব্যাপার। তো ওর শ্বশুর মানে ছেলেটির বাবা এটা ভাবে যে শহরের মেয়ে আর রান্না বান্নায় তো খুব একটা পটু নয় আজকালকার মেয়েরা, তো সেটাই ভাবে হয়তো ও রান্নার হাত খুব একটা ভালো নয়। তো ওরা কি করে, ঠিক সেটা চেঞ্জ করে, তখন হাফ বয়েল খাবার আর ওই কাঁচা কাঁচা খাবার আর ওই পোড়া পোড়া খাবার, সেটা তো এক দুদিন বৌমার খাতিরে অ্যাকসেপ্ট করা যায়, বাট রেগুলার বেসিসে তো এটা মানে হেলথ ইস্যুও হয়, আর কেউ এটা এনজয় করবে না। তখন কি হয়, ওরা চেঞ্জ করে দেয় যে তোমাকে আর রান্নাটা করতে হবে না, তুমি বাকি সংসার সামলা, আমরা মেড রাখছি। এরকম একটা আরেকটা সিমটম যেটা নেক্সট আমরা পেলাম। এইভাবে চলছিল। এবার মেয়েটিরও হঠাৎ করে কি হয়, ও আস্তে আস্তে ওর খাওয়া ডিটোরেটেড করতে করতে মেয়েটি খুব উইক হয়ে যায়। এমনি মেয়েটি খুব ছিমছাম, একদম ওয়েল মেনটেন ঘরের একদম, কিন্তু হঠাৎ করে মেয়েটি খুব রোগা হতে শুরু করে। এবং ডক্টর দেখানো, যেহেতু ওরা অলরেডি প্যান্ডেমিক সিচুয়েশনে, একবার মা চলে গিয়েছেন, ছেলের ওপর একটা এফেক্ট এসছে, এবার বৌমার ওপর এফেক্ট আসছে। তো সঙ্গে সঙ্গে ওরা ডক্টর কনসাল্ট করে এবং ডক্টর বলে যে ঠিক আছে ওকে অ্যাডমিট করো। মানে সেন্স চলে যাচ্ছিলো বারবার করে, ওর খালি সেন্স চলে যেত। তো তখন ডাক্তার চেক আপ করে বললো ঠিক আছে, তাহলে আমরা ওকে চেক করছি, ওর হিমোগ্লোবিন কম, ওকে ব্লাড দিতে হবে, আর বাকি রিপোর্টস পরের দিন আসবে আরও টেস্টের জন্য। তো ওকে অ্যাডমিট করা হয় আমাদের কলকাতারই একটা নাম করা প্রাইভেট বেসরকারি হসপিটালে। তো সেটা নাম নিলাম না। এবার একটা প্রাইভেট কেবিন নেওয়া হলো। এবার যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অ্যালাউ, তো হাজব্যান্ড প্রাইভেটলি বসে রয়েছে, এবার মেয়েটি শুয়ে রয়েছে, মেয়েটির ব্লাড চলছে। ছেলেটি খুবই ডিপ্রেসড, মানে একদম সোজা সরল ছেলে, একটা মানে খুশির মুহূর্ত থেকে ওর লাইফটা পুরো একদম নেগেটিভে চলে গেছে জাস্ট লাস্ট কিছুদিন। তো এবার ছেলেটির সাথে একটা ভীষণ ভয়ানক ঘটনা হয় হসপিটালের মধ্যে, যেটার একটা বিশাল এফেক্ট ওকে সহ্য করতে হয়। ও মনে করো যে বেডটা, ওর বউ শুয়ে রয়েছে, পাশে একটা চেয়ার, আর ছেলেটা জাস্ট মাথাটা এরকমভাবে রেখে ও ঘুমোচ্ছে। রাত্রি হয়ে গেছে, আর কি করবে, বউয়ের ব্লাড চলছে। এবার নার্সরা কি হয়, ব্লাডের কিছু লাগিয়ে দিয়ে গেলে ওটা পাউচটা শেষ হওয়া অবধি ওদের কাছে টাইম থাকে, ওরা এসে চেঞ্জ করে দিয়ে যায়। 3টে বোতল রক্ত দেবে বলে 2টো রাখা আছে ওই পাশের যে সাইড টেবিলটার মধ্যে, একটা উপরে হ্যাঙ্গিং আছে, সেটা ওর কাছে যাচ্ছে। এবার নার্স একটা টাইমের পরে, যখন 1-2 ঘন্টা পরে যে স্পিডে দিয়েছে, নার্সটা যখন এসছে, নার্সটার মানে জাস্ট চিৎকারে, মানে একই বলে যে চিৎকারটা করেছে, ছেলেটা জাস্ট মানে হকচকিয়ে উঠেছে, মানে কাঁচা ঘুম, একে তো বউ শুয়েছে। এবার ছেলেটা উঠে যেটা দেখছে যে কেন নার্সটা চিৎকার করলো, কি হতে পারে তোমার মনে হয় যে ও কি দেখে চিৎকারটা করতে পারে? মানে কোনো ক্লু নেই, কোনো ক্লু নেই। আইডিয়া করো যে কি দেখে ও নার্সটা চিৎকার করতে পারে, এমন কিছু কি এমন হতে পারে? মারা গেছে? না, রক্তটা আমি জানি না। দেখো জিনিসটা হয়েছে, মানে ওর যে ব্লাডটা এখানে ঝুলছিল, সেইটাতে ব্লাড তো নেই সেই পাউচটাতে, বাকি টেবিলেও যে 2টো রাখা সেটাতেও নো ব্লাড। আর মেয়েটির মুখে, শরীরে, বিছানার চাদরে, ছেলেটির জামায় পুরো রক্তে ভর্তি। কি বলছো? সিরিয়াসলি? একদম সিরিয়াসলি। তো যখন নার্সটা এটা দেখে, আর ছেলেটিও নিজের বউকে এভাবে সারা মুখে রক্তাক্ত অবস্থায় দেখে, ও নিজের বউকে চিনতে পারছে না এবং ওকে টাচ করতেও ভয় পাচ্ছে যে এটা কি হয়েছে। এবার তখন সঙ্গে সঙ্গে ওরা মানে সিসিটিভি ফুটেজটা দেখে যে কি করে এটা হলো, মানে ছেলেটাকে বলছে আপনি কি করছিলেন, এরকম একটা। তখন সঙ্গে সঙ্গে ওরা ভেতরে গিয়ে সিসিটিভি দেখে এবং সেটা ফাস্ট ফরওয়ার্ড করে ওরা দেখতে পায় যে মেয়েটি শুয়েছিল, মেয়েটি ওঠে, ব্লাডের যে পাইপটা থাকে
ও যেহেতু দেখবে যখন কেউ ভর্তি থাকে প্রাইভেটে, এরকম পাশে যে একটা টুল মতো থাকে, সেখানে ট্রেতে সব ওষুধপত্র, ইঞ্জেকশন যা লাগবে জমা থাকে, ওরা টাইম টাইম এসে দিয়ে যায়। মেয়েটি ওই ইঞ্জেকশনটা খুলে, ওর যে সুচটা ওটা দিয়ে ব্লাডের ওই পাইপটাকে কেটে জাস্ট সাক করে ব্লাডটা খাচ্ছে। ওটা রক্তটা খেয়েছে পুরোটা, ওই যেটা টানানো ছিল ওটা খেয়েছে, এবং ওটা ফেলে আবার হাত দিয়ে মানে দেখাচ্ছে এইভাবে, মানে এমনভাবে খাচ্ছে যেন ওটা ওর তেষ্টা পেয়েছে অ্যাজ ইফ। তো আবার বাকি দুটো যে পাউচ, সেই দুটো ওই সেমভাবে সিরিঞ্জের দিয়ে ফুটো করে, ওর যেভাবে আমরা পেপসি খাই ছোটোবেলায় এভাবেও খেয়েছে দুটোই। এবং খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ মেয়েটা বসেছিল এরকম ভাবে, একদম বসে থাকার পরে ও অটোমেটিক্যালি শুয়ে পড়েছে। এবং সেটা তো যখন ওরা চিৎকার করে উঠেছে তখনও কিন্তু বউটার কোনো সার নেই। মানে যখন ও উঠেছে, মানে ওর যখন ড্রেস চেঞ্জ হবে আর কি উঠেছে, ও নিজেই তখন ভাবছে এগুলো কি। ও ভেবেছে হয়তো ওর কোনো বড় রোগ হয়েছে, তার জন্য ব্লিডিং হয়েছে, কেউ ওকে সত্যিটা বলতে চাইছে না। বাট ওরা ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে, কারণ ও যদি শোনে এরকম কিছু ওরা দেখেছে, মানে ছেলেটা তো বিশ্বাসই করতে পারছে যেটা আমার বউ করেছে। মানে এটা কি করে কেউ বিশ্বাস করবে? কোনো একটা নর্মাল লাইফ, মানে একটা হসপিটাল অ্যাডমিট থেকে এটা তো কারোর মাথাতেই আসবে না। তো মানে এটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স ছেলেটা তখন করে। তো ওই দিনটার মতো চলে যায়। সকালবেলা যখন ডক্টর আসে আর কি, অত রাতে তো ডক্টর ছিল না, সকালে যখন রাউন্ডে আসেন পার্সোনালি ছেলেটাকে ডাকে এবং তার রিপোর্টসগুলো নিয়ে বসে। তো বলে দেখো ওর যা আছে, ওর শুধু ব্লাডটাই কম ছিল, কিন্তু বাকি সব রিপোর্টস নর্মাল। আর কাল রাতে যা ঘটনাও ঘটিয়েছে তার জন্য আমাদের পুরো হসপিটালে একটা খবর ছড়িয়ে গেছে যে ওই ফ্লোরে অত নম্বর রুমে এরকম একজন পেশেন্ট এরকম একটা কিছু করেছে, কারণ স্টাফদের থেকেও কথা তো ছড়ায়। তো ডক্টর বলছে একে প্যান্ডেমিক, সবাই এরকম হয়ে আছে, তো আপনি পেশেন্ট বাড়ি নিয়ে যান। এই পেশেন্ট আমরা রাখবো না, কারণ একটা রিনাউন্ড বড় হসপিটাল, সে কখনোই এই দায়টা রাখবে না। তো ওরা ঠিক করে যে ওকে বাড়িতে নিয়ে চলে আসবে, এবং ডক্টর সাজেস্ট করে ও কোনো সাইক্রিয়াটিস্ট দেখাতে, কারণ ডক্টরের লাইফেও হয়তো এটা ফার্স্ট টাইম যে কেউ এরকম মানে ইঞ্জেকশনের সুই দিয়ে ব্লাডটাকে সাক করে। তো ওরা বাড়ি নিয়ে চলে আসে ও পরের দিনকে, এবং ওর বাবা মা সবার সাথে জানায়। আর ছেলেটির যে জামাইবাবু আর কি, সে হচ্ছে আমার পরিচিত। আচ্ছা, ঠিক আছে, সেখান থেকে আমার এন্ট্রি বা আমার সাথে কানেকশন। তো তার আগে আর মানে ছেলেটির যে জামাইবাবু আর কি, সে একেবারে নাস্তিক প্রকৃতির ছিল। মানে তাকে আমি পার্সোনালি চিনি, মানে আমার কাজের জন্যই আর কি, তার সাথে অনেক দিনের আলাপ। কিন্তু উনি কোনোদিনও বিশ্বাসই করতেন না যে, আর যখন আমি এসব বলতাম বা কিছু মানে উড়িয়ে দিতে, এইসব কিছু হয় না, দ্যাটস ইট। বাট উনি তখন আমাকে ফোন করে যে সত্যি কি ভূত হয় বা এরকম কিছু একটা কিউরিওসিটি নিয়ে, বা এরকম প্যারানর্মাল কিছু কি আছে সত্যি। তো আমি বলি হ্যাঁ, তোমার কি মনে হয় যে আমি তাহলে এগুলো ভুংতাং কিছু করি? তখন বলে শোন না, আমার শালা এরকম খুব প্রবলেমে আছে, তোকে একটু যেতে হবে। তাই বললাম দেখো, এখন তো প্যান্ডেমিকের সিচুয়েশন, এখন কোথাও মুভ করাটা টু মাচ টাফ, তো তুমি আমাকে নাম্বারটা দাও, আমি কথা বলছি। তো উনি কনফারেন্সে নিয়ে আমাকে কথা বলো, মানে ছেলেটি জাস্ট মানে কথা বলার মতন অবস্থাতে নেই, যে মানে এরকম একটা সিচুয়েশন ওর, মানে কি বলো তো, নিজের বউকেও আরও বউ হিসাবে মানে মানে টাচ করতেও ভয় পাচ্ছে যে ওই দিনকে কেন এই কাজটা করেছিল। তো এইরকম একটা সিচুয়েশন। তো মনে হচ্ছে যে ওর রক্তই খেয়ে নেবে। হ্যাঁ, ওর এটাই মনে হচ্ছে যে কিনা তুমি ভাবো একটা মানে ব্লাড খেতে পারে, তার ওটা কত টেস্টি লাগলে তবে সে জিনিসটা খাবে। ও ভাবছে কি ওরও কি মেন্টাল ইস্যু বা কিছু, মানে ও নিজের লাইফ নিয়েই মানে ও একটা ইনসিকিউরিটি। মানে যখন ফোনে কথা বলছে, দিদি আমি বাঁচবো তো, মানে এরকমভাবে আমাকে ফোনে কথা বলছে। তাই আমি বলছি এটা খুব দাঁড়াও, জিনিসটা জানি বা এরকম শুনি। আমি তখন ওকে বলতে থাকি যে যতক্ষণ না আমি পৌঁছাচ্ছি বা আমরা কোনো অ্যাক্টিভ কিছু করছি, ততক্ষণ অন্তত তুমি ঘটনাগুলো একটু খেয়াল করো যে কী ব্যাপার না ব্যাপার, ফলো আপে রেখো। কারণ কোনো পয়েন্টস বা কোনো ক্লু যদি বাদ চলে যায়, সেখানে কেসটা স্টাডি করা ভীষণ মুশকিল হয়ে পড়ে। তো সেক্ষেত্রে ওকে বলা হয় যে ঠিক আছে চলো আগে আমরা দেখবো যে দেখো এটা তো একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি, সেটা খুব ক্লিয়ার এই কাজটা থেকে, সেটা বুঝতে বেশি দেরি হয়নি। তাই আমি বলি ঠিক আছে, ওর নাম টাম যা যা লাগে এলিমেন্টস আমি নেই। আমি ঠিক আছে, আজকে রাতে আমি একটু এটা নিয়ে বসবো, কাল আমি তোমাকে জানাবো যে এটা কী হতে পারে। তো আমি যখন রাত্রিবেলা আমার স্পিরিচুয়াল প্র্যাকটিসে বসি, মেডিটেশনে বসি, ওদের ইয়ে নিয়ে যখন দেখি, তখন জাস্ট আমার একটা ভাইবস লাগে, একটা মুখ আসে আমার মেডিটেশনে, মহিলার মুখ, ঠিক আছে। বাট সেটা মহিলাটা কে সেটা তো আমি চিনি না, কারণ তোর ফ্যামিলির পুরো হিস্ট্রি আমি চিনি না, অত বড় জয়েন্ট ফ্যামিলি। তো পরদিন সকালে আমি সেটাকে ফোন করে আমি ওদের ফ্যামিলির ফটোগ্রাফ চাই, যে তোমরা 4 জনের ফটোগ্রাফ এবং তোমার আরও জেঠি কাকি যারা যারা আছে ফটো পাঠাও। তো সেখানেও আমাকে ফটোগুলো পাঠায়, এবং তারপরে আমি ওকে বলি দেখো এখানে কোনো একজন এন্টিটির
কিছু বক্তব্য আছে বা কোনো কারণ আছে যার জন্য এখানে তোমাদের এই লাইফ, কারণ তোমাদের তো খুব সিম্পল লাইফ, সেখানে কারো এন্ট্রি হওয়াটার কোনো ইয়ে নেই। তো আমি ওকে কিছু ফটোগ্রাফস আমি দিই, যেগুলোকে আমি বলি ওর ঘরে ভিডিও কলে আগে ফ্ল্যাটটাকে আমি দেখি, আর কোথায় কোন ফটোগ্রাফসটা লাগাবে সেটা আমি বলে দিই, যে এই ফটোগ্রাফসটা এখানে লাগাবে, এই ফটোগ্রাফসটা ওখানে লাগাবে, এইভাবে কটা আমি বলে দিই। যদি বাইরে থেকে কোনো এন্টিটি আসে তারপরেও এটা লাগানোর পরে, মানে এটা লাগানোর পরে যদি আর মানে ঘটনাটা স্টপ হয়ে যায়, তাহলে বোঝা যাবে সেটা বাইরের কোনো এন্টিটি আসছিল। আর যদি ওটা লাগানোর পরে ঘটনাটা আবার রিপিট হয় বা অন্য কোনো সিমটম আবার রিপিট হয়, তাহলে বুঝতে হবে যে সেটা ওখানেই এক্সিস্ট করছে। কিসের ছবি ছিল? ছবির নামগুলো আমি বলছি না, বাট এক একটা রূপের ছবি ছিল। আমি দেখো, আমি নরসিংহ নিয়ে কাজ করি, আর হনুমানকে নিয়ে কাজ করি, আর মা বগলামুখীর কাজ করি। তো ওর ক্ষেত্রে যেমন আমি ইউজ করেছিলাম যে নরসিংহদেবের কিছু ফটো, স্পেশাল কিছু পশ্চারের ফটো, জায়গাটাকে প্রোটেক্ট করার জন্য, যে যদি বাইরে থেকে কিছু কিছু কেসে হয় যে সবসময় এন্টিটিটা থাকে না, আসা যাওয়া করে। তো বাইরে থেকে যদি কোনো এন্টিটি আসে, তাহলে যেই জায়গাগুলোতে আমি ফটোগ্রাফসগুলো পাঠিয়েছিলাম, মানে রেখেছিলাম, সেটা ব্লক হয়ে যাবে, সেই জায়গাটাকেও ঢুকতে পারবে না। আর যদি ভেতরেই থাকে তাহলে কি হবে, সেই জিনিসটা আবার রিপিটেশন হবে। কারণ ওই ফটোগুলোকে আমি সেভাবেই পজিশন ওয়াইজ ওকে লাগাতে বলেছিলাম, সেরকম মন্ত্র দিয়ে, সেটা তো আমি অন ক্যামেরা বলতে পারছি না, তো সেটা আমি লাগিয়েছিলাম। তো ও বলে ফার্স্ট ডে কিচ্ছু হয় না, মানে ও তো ভাবে রিলিফ হয়ে গেছে, মানে একদম খুব ওকে, আমাকে ফোন করে খুব থ্যাংক ইউ বলে যে দিদি কালকে রাতে আমি খুব শান্তিতে ঘুমিয়েছি এবং ও খুব নর্মাল ছিল, কিছু হয়নি। নেক্সট ডে আবার ওর ঘুম মানে তখন সবে ঘুমিয়েছে, বুঝছো তো, রাতের ডিনার কমপ্লিট করে, মানে এমন না মাঝরাতের ঘুম, মানে যেহেতু ওরা অ্যাকচুয়ালি ঘুম তো তখন উড়ে যাওয়ারই কথা, কিন্তু বাট স্টিল সবে খেয়ে পেট ভরে সবাই খেয়ে দিয়ে গিয়ে শুয়েতে ও যখন ঘুমাচ্ছে, এবার ওর বউ উঠে যায়। ও ভাবলো হয়তো বাথরুমে গেছে বা কিছু এরকম, আর বাথরুমেরও তারা টাইম আছে না, এবার কতক্ষণ লাগবে, সেটা অনেকক্ষণ থেকে ভাবছে যে ওর বউ চলে আসবে বা বাথরুমে গেছে। তো অনেকক্ষণ যখন আসছে না, তো ও যেহেতু একটা ওকে বলেছিলাম যে সব কিছুর দিকে খেয়াল রাখতে, তো কিন্তু ওর সাহস হচ্ছে না যে উঠে গিয়ে দেখি যে কোথায় গেছে। বাট স্টিল ও বেড ছেড়ে এসে ওর যে ফ্ল্যাটের ওর যে রুমের দরজার কাছে দেখে, এবার মাঝের যে স্পেসটা, সেখানে যেখানে ফ্রিজটা রাখা, দেখে ওর বউ পেছন ঘুরে, মানে ফ্রিজের দিকে ফ্রন্ট করে দাঁড়িয়ে আছে। তো ভাবে এটা খুব নর্মাল, যে ওয়াশরুম গেছিল বা কিছু, এসে জল খাচ্ছে অ্যানল ভেবে ও ব্যাক করে, মানে জাস্ট ঘুরে আবার ঘরে টার্ন নেবে। ঠিক সেই সময়তেই ও খেয়াল করে যে মেয়েটা যে দাঁড়িয়ে আছে ওর বউ, তার নিচে 1-2 ড্রপের মতো ব্লাড পড়েছে। তো ও ওটা খেয়াল করে যে ব্লাড কোথা থেকে আসছে, যদি ও ফ্রিজে জল খাবে বা কিছু খাবে মিষ্টি বা কিছু, ব্লাডটা কোথা থেকে আসলো। এবার ও পেছন থেকে ছোট ছোট পায়ে আর কি ধীরে ধীরে ওর বউয়ের কাছে যায়, মানে পাটি পেটিপে যাচ্ছে, যে ফ্রিজের কাছে ও কি করছে, যার জন্য ওখানে 1-2 ড্রপ ব্লাড আসছে। মানে এমন না যে ব্লাড ফ্লো, কিন্তু ব্লাডটা পড়ছে। আর ও জাস্ট গিয়ে ওর পিঠে হাতটা রেখেছে, যে হাতটা দিয়ে যখন টার্ন করেছে, দেখছে যে ফ্রিজের যে ডিপে যে বরফ জমা, যে মাছগুলো বরফ লেগে রয়েছে মাছটার মধ্যে, সেই মাছটাকে জাস্ট খাচ্ছে, এবং খেতে খেতে ওর হাতের যে এই পোর্শনটাও কামড়ে ও রক্ত বার করে ফেলেছে। আর যেহেতু মানে ওই কাঁচা ব্লাড, সেটারই ড্রপ করে নিচে পড়ছে। এ বাবা, মানে মাছটার তো ফ্রিজড, তার ব্লাড তো আসছে না, কিন্তু মাছটা খেয়েও ও শান্তি হচ্ছে না, তার সাথে সাথে নিজের হাতটাও ও হার্ম করে ফেলেছে, কিন্তু ও সেটার কোনো সেন্স নেই। তখন ওর বরটা মানে আর কি ওকে ভীষণভাবে মানে নাড়িয়ে দিয়েছে, যে ওর নাম ধরে চিৎকার করে ওকে নাড়িয়ে দিয়েছে। ও নাড়িয়ে দেওয়াতে ও তখন সেন্সলেস হয়ে যায়। ও সঙ্গে সঙ্গে ওর মানে বাবা আর ওর মানে ছেলেটা আর কি ওকে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে ওকে শুয়ে দেয়। আর ছেলেটি মানে সারা রাত বাড়ির কেউ আর ঘুমাতে পারে না এরকম কিছু একটা দেখলে। তো এবার যেহেতু আমিও ওকে বলেছি যে আমি পরের দিন দেখবো, তারপরে তোমাকে সমস্ত কিছু জানাবো, তখন দিন তুমি একটু ওকে খেয়াল রাখো। তো পরদিন সকাল হতেই আমাকে ফোন করে, এবং ফোন করেও আমাকে সমস্ত কিছু জানায় যে কাল রাতে এরকম ঘটনা ঘটে। তো তখন আমরা ঠিক করি এবং ওর সমস্ত ডিটেলগুলো আমরা নিই, যে কিভাবে ওর ফ্যামিলি বা কবে কোন জায়গায় কি হয়েছিল। তো এইভাবে আমরা জিনিসগুলোকে সাজাতে হবে, তার জন্য তো একটা টাইমের দরকার। এবার ওকে আমি কিছু প্রোটেকশন দিয়েছিলাম ছেলেটাকে, যাতে ও সেটা মেনটেন করতে পারে, মানে
কারণ যতদিন তুমি না যাচ্ছ। যতদিন আমি যাচ্ছি, কারণ এমন একটা সিচুয়েশন মানে বেরোনোটা খুবই টাফ। মানে ওই সময় যে আমি কোথাও গিয়ে আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো পাবো সেটাও সম্ভব নয়, কারণ যে জিনিসগুলো লাগবে ওই সময় চারিদিকে একটা বন্ধ। আমার যাদের সাথে আমি যোগাযোগ করব তারাও অ্যাভেলেবেল নয়, তো সবাইকে অ্যারেঞ্জ করতেও একটা টাইমের প্রয়োজন। তো সেই কটা দিন আমি ওর থেকে নিয়েছিলাম, বাট আমি ওকে বলেছিলাম যে এই ঘটনাটা কিন্তু এভাবে এন্ড হবে না। যদি তুমি তোমার ওয়াইফকে সুস্থ করতে চাও তাহলে কিন্তু যেখানে তোমার বউয়ের বিয়ে হয়েছে তোমাদের, মানে তোমাদের এই দেশের বাড়িতে, সেখানে কিন্তু তোমাকে যেতে হবে। এবার সেটারই পারমিশন বার করতে একটু সময় লেগে যাচ্ছিল, কারণ ওই সময়টায় উইদাউট ভ্যালিড রিজনে কিন্তু একেবারেই মুভ করার কোনো রকম পারমিশন দেওয়া হচ্ছিল না। তারপরে ওটা করতে প্রায় আমাদের 6-7 দিন মতন টাইম লেগে যায়। ওরাও চেষ্টা করে, আমিও চেষ্টা করি। তারপরে ওর সমস্ত মেডিকেল রিপোর্ট, এই সমস্ত ফটোজ, এগুলো আমরা সাবমিট করে পারমিশন পাই। কিন্তু তার মাঝে আরও দুটো ইনসিডেন্ট ঘটে যায়, যেটা কিনা ওর এই ভয়াবহ পরিস্থিতিটাকে আরও জটিল করে তোলে, আর আমাদের ক্ষেত্রে কাজটা আরও ইজি হয়ে যায় এটা ডিটেক্ট করার জন্য, মানে যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির ঠিক কোন দিকেই যাচ্ছে। তো ওর যখন এই ঘটনাটা হয়, তারপর ওর ফ্যামিলির লোককে পরদিনকে ছেলেটা ডেকে পাঠায়। ছেলেটি মানে মেয়েটির মা বাবা তারা চলে যায় ওর ফ্ল্যাটে এবং মেয়েকে খেয়াল রাখে, রান্না বান্না তখন সমস্ত কিছুটাই ঘরের কাজকর্ম ওর মা সামলাতে থাকে আর মেয়ের খেয়াল রাখতে থাকে। তো ঠিক এরকম একটা সময় আর ওর মার সাথে ও শুতো, আর বাকি রুমে ছেলেরা শুতো, মানে মেয়েটির বাবা, মেয়েটির শ্বশুর আর ছেলে, ওরা একটা রুমে শুতো, আর মেয়েটির মানে মার সাথে একটা রুমে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। টাইম কিছু মেডিসিন চলছিল আর কিছু প্রিকশন ছিল। এবার ঘটনাটা হয় ওর মার সাথে। ওর মা যখন পাশে নিয়ে ঘুমাচ্ছে ওকে, এটা মনে হয় 3rd ডে এরকম হয়েছিল, পাশে নিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ ওর মা স্মেল করে, একটা খুব বাজে স্মেল আসে, বাজে একটা গন্ধ আসছে। প্রথমে বুঝতে পারে না যে কোথা থেকে গন্ধটা আসছে। এবার যখন দেখে যে কোথা থেকে বা কোনো খাবার ঘরে রয়ে গেছে কিনা, পচা পচা একটা স্মেল আসতে থাকে পাশ থেকে। ওর মা উঠে বসে প্রথমে দেখে আশেপাশে কি আছে। বাট যখনই সে দেখে তার মেয়ের দিকে, মানে ওর মা জাস্ট চিৎকার করে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে ওদেরকে ডাকার জন্য। ওর মা হেল্পলেস ফিল করে, যে দেখে যে মেয়েটির মুখ থেকে এক ধরনের পোকা বেরোচ্ছে, মুখ আর নাক থেকে। হ্যাঁ, পোকা, মানে একদম কালো কালো পোকাগুলো মুখ থেকে বেরোচ্ছে আর নাক থেকেও বেরোচ্ছে। আর মেয়েটি একটা গোঙানি, যেটা হয় না যে ওটা গুঙিয়ে গুঙিয়ে করে একটা আওয়াজটা, সেরকম একটা আওয়াজ হচ্ছে, তার সাথে পোকাগুলো র্যান্ডামলি বেরোচ্ছে। তো ওর মা জাস্ট দেখে এটা একেবারে ছুটে চলে যায় যে পাশের রুমে ডাকতে সবাইকে, তাড়াতাড়ি চলো যে ওকে এরকম একটা করছে। সবাই যখন আসে, সবাই এসে দেখতে পায় যে এরকম মানে এরকম পোকাগুলো বেরোচ্ছে, ওর বেডে ছড়িয়ে যাচ্ছে। তখন সবাই ওকে জল দিয়ে আর কি ওয়াশ করার চেষ্টা করে। বেশ কিছুক্ষণের পর থামে, ওকে পরিষ্কার করানো হয়। তো যখন মানে এটার তো এফেক্ট থাকবে, একটা কোনো রিজন থাকবে, যে কোনো ইনফেকশন থাকবে কিছু, বাট ওর রিপোর্টস একেবারেই নর্মাল। সেক্ষেত্রে এরকম একটা ইনসিডেন্ট বা এরকম একটা জিনিস দেখা, এটা পুরোপুরি অ্যাবনর্মাল জিনিসপত্র। এবং ওর মা বলছে যে আমি এটা অনেকক্ষণ থেকে দেখছি, অনেক মানে তোমাদের কাছে যাওয়ার, মানে ওরা যখন আসে তখন দেখে মানে ধরো কম বেরোচ্ছে, কিন্তু ওর মা যে অবস্থায় দেখেছিল সে সময় মানে ফ্লোতে একেবারে বেরোচ্ছে। ওর মা সেটা ডিসক্রাইব করে যে এরকম এরকম হচ্ছে। তখন ওরা আবার আমাকে ফোন করে পরের দিন যে দেখো এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমাদের পক্ষে থাকাটা সম্ভব নয়। কিন্তু আমারও ওই সময়টা পুরোপুরি অপারক সিচুয়েশন, কারণ আমি যতক্ষণ না এটা সলভ করতে পারছি ওখানে গিয়ে আমার কোনো ফাংশন নেই। কারণ এই কেসটার রুট এখানে নয়, কেসটার রুট হচ্ছে যেখানে ওর মা মারা গিয়েছে, সেখানে মুর্শিদাবাদ। তো আমাকে সেখানে পৌঁছাতে হবে। এবার পারমিশনের টাইমটা আমাকে নিতেই হচ্ছিল। তার মাঝেই এই ইনসিডেন্টগুলো একটার পর একটা ওদের ফ্যামিলিকে পুরো, ওরা বাড়ির 4-5টা লোক সারাদিন মানে তটস্থ থাকতো যে আজকে ও কি করবে, আজকে ওর সাথে কি ঘটবে, মানে এরকম একটা ব্যাপার। তো এর পরের যে ঘটনাটা মেয়েটির সাথে ঘটে সেটি হচ্ছে পরের দিন দুপুরে সবাই রাতটা প্রায় মানে জেগেই থাকতো ওকে নিয়ে, এবার থেকে মানে যে মানে পালা করে করে যে ওর কাছে থাকতো, কি হচ্ছে না হচ্ছে সব দেখার চেষ্টা করতো। এবার পরের দিন দুপুরে জাস্ট নর্মাল ও স্নানে গিয়েছে, আর ওর মা রান্না করে টেবিলে খাবার সাজিয়েছে, সবাই বসবে খেতে, এরকম একটা ব্যাপার। ঠিক সেই সময় মেয়েটির বাথরুম থেকে আওয়াজ পাওয়া যায়, বালতির আওয়াজ, ঠোকার কিছু একটা আওয়াজ, মানে বালতি মগের আওয়াজ বারবার করে শোনা যায়। ওর মা স্নানে গেছে, কমন। কিন্তু দেখছে অনেকটা টাইম চলে যাওয়ার পরে আমি বাথরুম থেকে বেরোচ্ছে না। এবার যেহেতু ওরা সবসময় এরকম একটা আতঙ্কে রয়েছে, ওর মা বাইরে থেকে দরজাটা ধাক্কা দেয় যে কি আছে, তুই ঠিক আছিস বা কিছু। কোনো সাউন্ড নেই, কোনো কথা নেই, কিন্তু এই বালতির আওয়াজটা কিন্তু হচ্ছে কন্টিনিউ।
তো অনেকক্ষণ থেকে এবার ডাকাডাকি করার পরে ও কোনো সাড়াই দিচ্ছে না, কোনো মানে আওয়াজ করছে না ভেতর থেকে। তো ওর মা ভাবলো হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, না কি কিছু করছে, বা মাথা টাথা ফেটে গেল, না কি করছে মানে কিছু। তখন ওরা ওর যে মানে হাজবেন্ড মানে ছেলেটি আর ওর শ্বশুর মশাই দুজনে মিলে বাথরুমে তো নর্মালি পিভিসির ডোর হয়, মানে খুব ইয়ে করে ওটা ভেঙে দেয়। ভেঙে যখন দেয়, মানে এটা হয়তো মানে তোমার পডকাস্টে ফার্স্ট টাইম কিনা জানি না, এরকম একটা ইনসিডেন্ট যেটা আমার একটা মেয়ে হয়ে বলতেও ভীষণ একটা ঋণাত্মক বর্ণনা, বাট যেটা না করলেই নয়। যেখানে দেখা যাচ্ছে মানে মেয়েটি ধরো কি বলবো, বাথরুমে যেরকম ধরো কাপড় কাছে যেরকম আমাদের কাজের মাসিরা যেভাবে বসে ফ্লোরে, ওরকম একটা পশ্চারে ডাস্টবিনটাকে সামনে আগড়ে ও বসেছে, পা দুটো ফোল্ড করে। আর ভেতর থেকে একটার পর একটা প্যাডগুলো, ওই সময় ওর শরীর খারাপ ছিল বা কিছু পিরিয়ডস চলছিল, প্যাডগুলোকে একটার পর একটা তুলে দাঁত দিয়ে ছিঁড়ছে। আর তুলোগুলো সারা মানে ফ্লোরে ছড়িয়ে রয়েছে। আর অলরেডি যেহেতু স্নানের টাইম ছিল, তো একেবারে বুঝতেই পারছো মানে পুরো ব্লাড ওই ফ্লোরটাতে। এবং সব থেকে যেটা প্যাথেটিক, মেয়েটির গায়ে কোনো বস্ত্র ছিল না। মানে এটা এতটাই প্যাথেটিক, ওর বাবা এবং ওর হাজবেন্ড সবার সামনে একটা অ্যাডাল্ট মেয়ে, তো ওর মা কোনো রকমে জড়িয়ে ধরে ওকে একটা কাপড় দিয়ে, এবং সেটাও কিছুতেই ছাড়তে পারে না। তো ওকে কোনোভাবে জাস্ট ইয়ে করে নিয়ে আসা হয়। তারপরে বাড়ির যারা সবাই ওটা পরিষ্কার করার চেষ্টা করে। তো ওকে যখন এরকম একটা সিচুয়েশন অবধি যখন সেটা চলে যায়, তো তখন আমরা ডিসাইড করি যে এবার আমাদেরকে মুভ করতেই হবে। তখন আমরা আরও প্রায়ারলি ওটাকে নিয়ে করে আমরা পরের দিনই বেরিয়ে যাই। পরের দিন আমরা বেরিয়ে যাই মুর্শিদাবাদের উদ্দেশ্যে। ওখানে ওদের প্রাইভেট কারেই আমরা গিয়েছিলাম। কোনো সময় ট্রেন বাস কোনো কিছুই অ্যাভেলেবেল ছিল। আমাদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবেলা আমরা ঠিক করি যে না, আজকে তো কোনো কাজ হবে না, কারণ ওখানে গিয়েও মানে আর যখন তোমাকে কি বলবো, বাড়িটা তো পুরো বন্ধ ছিল। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি ওদের বাড়িতে, বিশাল বড় বাড়ি, মানে বলতে পারো ওই হাভেলির মতো, মানে মাঝখানটা পুরো উঠান টাইপের, আর চারিদিকে মানে রুম একদম, আর তার ছাদ মানে একদম বনেদি বাড়ির যেরকম আর কি স্ট্রাকচার সেরকমই। আর যখনই দরজাটা খোলা হয় না, পুরো বাড়িটা থেকে একটা ব্যাড স্মেল বেরোয়। মানে বন্ধ বাড়িতে কি হয়, ধুলো বা এগুলো থাকে, কিন্তু বন্ধ বাড়িতে এরকম ব্যাড স্মেল, একটা পচা গন্ধ, পুরো মনে হচ্ছে যেন পচা কিছু এসিতে ধরো রেখে দিলে একটা পচে একটা স্মেলটা স্প্রেড করে, ঠিক সেরকম একটা পচা গন্ধ দরজা খুলতেই আমরা পাই। তো যাই হোক, সেটাকে আমরা অ্যাভয়েড করি এবং ঘরে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দিন রাতটা থাকা হয়। পরের দিন আমরা সকাল থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট রাখি, এবং সকালবেলা যখন আমরা এগুলো ঠিক করি যে আজকে ওর মা যেই ঘরে থাকতো সেই ঘরে আমরা কাজটা করব, যে ক্রিয়াটা করব, কিন্তু ওর বউকে সেই ঘরে কোনোভাবে সেই ঘরে ওকে রাখতে হবে। কিন্তু ওর বউ সকাল থেকেই ওই ঘরে কিছুতেই যেতে চাইছে না। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন জিনিস আনতে ওকে বারবার ওই ঘরে পাঠানোর চেষ্টা করছি, বাট ও ধরো বলছি যেতে, ও সে টপিকটা অ্যাভয়েড করে যাচ্ছে, বাকি সব দিকে নর্মাল, কিন্তু ওই রুমটাতেও কিছুতেই যেতে চাইছে না। তো আমরা ডিসাইড করি যে এটাকে তাড়ানোর জন্য ওকে তো ওই রুমে নিয়ে যেতেই হবে। তো তখন আমরা কি করি, দুপুরবেলা একটা সময়ে ওকে আমরা গল্পের ছলে কথা বলার জন্য আমরা ওই রুমে নিয়ে যাই। তো ওই রুমে কিছুক্ষণ যাওয়ার পরেই মেয়েটা আমাদের সামনেই একদম ওপেন আমরা কথা বলছি বিয়ের স্মৃতিগুলো, বিয়ের দিন সকাল থেকে দুপুর থেকে কে কি গিফট দিয়েছিল, বিয়ের সমস্ত কথা বলতে 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 মেয়েটা খুব সুন্দরভাবে প্রেসক্রাইব করছে। হঠাৎ করে মনে হচ্ছে যেন আগের ফর্মে চলে এসেছে, একদম নর্মাল একটা মানুষের মতন কথা বলছে সমস্ত কিছু, যে আমি ওই দিন এই করেছি, অমুক করেছি, তমুক করেছি। হঠাৎ বলতে বলতেই আমাদের সামনে উঠে গিয়ে, মানে মাটিতে বসেছিলাম, তো হঠাৎ করে জাস্ট মানে জায়গাটা পরিবর্তন করে উঠে টার্ন করে পিছনের দেওয়ালে মাথাটা ঠুকতে থাকে। মাথা ঠুকছে আর বলছে জল জল জল। মানে এবার এই ওয়ার্ডটা শুনে তখন আমরা একটু হকচকিয়ে যাই যে জল কেন বলছে, ও কি বলছে। তো এটা মানে পুরো মাথায় এত জোরেই মেয়েটা মারছে যে ওর মাথাটা কিন্তু যথেষ্ট এফেক্ট হয়েছে। তখন আমরা সবাই কাছে ছিলাম, তো ওকে ইয়ে করি, তো আবার ও কিছুক্ষণ পরে আবার নর্মাল হয়ে যায়। তো তখন আমরা গিয়ে রিলেট করি যে কিছু তো একটা হচ্ছে যেটা কিনা এই জলের সাথেও রিলেটেড। তখন আমরা মানে আমার সাথে আরো 2-3 জন ছিল, আমরা যখন কেসটা স্টাডি করি এবং বসাই, তখন আমরা ফিল করি যে এটা হয়তো ওর মার কোনো শ্রাদ্ধ শ্রান্তি বা এগুলোর কোনো এফেক্ট, যেটা আজকালকার ইয়াং জেনারেশনরা শ্রাদ্ধটাকে একটা জাস্ট ফালতু খরচা বলে উড়িয়ে দেয়। তো যে শ্রাদ্ধের কোনো প্রয়োজনীয়তা নেই, অ্যাজ ইফ
মারা গেছে, ঠিক আছে, লোক খাই দাও, পরের দিনই কাজ শেষ, এসব কৃতকর্মের কোনো প্রয়োজন নেই। আর এটা তোমার ওই সময় হয়েছে, হয়তো করতেও পারেনি প্রপারলি। ও তো শ্রাদ্ধটাই করতে পারেনি, মানে যে শ্রাদ্ধিক ক্রিয়া অনুষ্ঠানটার যে প্রয়োজন সেটাও করেনি। আর সে সময় ওর পক্ষে সম্ভব হয়নি, উল্টে ও মাছ মাংস সমস্ত কিছু খেয়েছে, ইনটেক করেছে। তো শারীরিক কন্ডিশনের জন্য লোকের ডক্টরের সাজেশনে। তো যখন আমরা রাত্রিবেলায় ঠিক সন্ধ্যার পরে পরে 7টা-8টা নাগাদ আমরা বাড়ি বন্ধন করি। বাড়ি বন্ধন করার পরে আমরা ক্রিয়া স্টার্ট করি। যখন ক্রিয়াতে মেয়েটাকে বসানো হয় তখন মেয়েটা বলে যে ক্রিয়া করতে করতে কাজের মধ্যে হঠাৎই ওর মধ্যে ডুয়াল টোনে ও কথা বলতে থাকে এবং পরপর বলতে থাকে যে আমাকে যেতে না দিয়ে তোরা আনন্দ করছিস, আমাকে যেতে না দিয়ে তোরা আনন্দ করছিস। তখন আমি এটা মানে আগে থেকেই ভেবেছিলাম যে এরকমই কিছু একটা হয়েছিল। আর যখনই ওর বউটাই কথাগুলো বলছে, যখন ওই ইটটা রয়েছে, তখন ওকে দিয়ে আমি বলাই কিছু স্টেটমেন্ট যে মা আমি ওই সময় আমাদের পরিস্থিতি এরকম ছিল না, কারণ হিসাব মতো আমাদের আজকাল সমাজেও বলো, আমাদের শাস্ত্রীয় নিয়মেও মানে মা বাবার কৃতকার্য ছেলে যতক্ষণ না হাতের জল দেয় ততক্ষণ তারা তৃপ্ত পায় না, কারণ সেটা তখন প্রেতজনিতে চলে যায়, তখন তার আর এই ফিজিক্যাল বডি থাকে না। 4 দিনের পর থেকে তার একটা প্রেতজনিতে তার সূক্ষ্ম শরীর তৈরি হয়ে যায়। তার শরীর তৈরি হতে 4 দিন মতো সময় লাগে, তার জন্যই প্রথম জলদানটা 4 দিনের পরে হয়। এবার যখন তার বডি ফর্ম করে গেছে, বাট তার রিচুয়ালস ওয়াইজ তার জল আসছে না, তখন এদিকে তারা মানে বাড়িতে সমস্ত আমিষ সমস্ত কিছু ঢুকেছে এবং সব থেকে বড় ব্যাপার বাড়িটা বন্ধ করে ওরা চলে গেছে, ওখান থেকে পুরো প্রসেসটা বন্ধ করে চলে গেছে। তাই কোথাও গিয়ে ওনার সেটা ঈর্ষার কারণ হয়েছে যে আমাকে কোনো ক্রিয়া না করে, আমাকে প্রেতজনি থেকে বের না করে তোরা মুভ করে গেলি এবং তোরা তোদের লাইফ সেট করতে গেলি। সেইটার থেকেই এই ঘটনাগুলো রিপিটেশন। তখন ওকে দিয়ে কিছু স্টেটমেন্ট বলানো হয় যে পরিস্থিতির শিকারে আমি এগুলো করতে পারিনি। তো এরকমভাবে ওর কাছে জাস্ট ক্ষমা চাওয়া হয়, কারণ যতক্ষণ ওর মায়ের প্রেজেন্সটাও বউটার শরীরে ছিল, বউটা নিজেই তার নখ দিয়ে আমাদের সামনেই বসে বসেও নিজের শরীরটাকেই চিরছে, মানে ছেলেটার সামনে, আমাদের সবার সামনে ও নিজেকেই জাস্ট মানে হার্ম করছে ভীষণভাবে, আর বলছে আর হার্ম করছে যে আমাকে তোরা আনন্দ করছিস, আমাকে মানে মুক্তি না দিয়ে তোরা আনন্দ করছিস। তখন ছেলেটা লিটারালি কাঁদছে বলতে বলতে যে ওর কোনো দোষ নেই মা, ওইগুলো জানে না, মানে আমিও ওই সময় পরিস্থিতির শিকারে এটা, তবে আমি কথা দিচ্ছি আমি তোমার শ্রাদ্ধানুষ্ঠান মানে সম্পূর্ণরূপে কমপ্লিট করবো, এনা তেনা এই সমস্ত আরও কিছু মন্ত্র ছিল সেখানে। ওটা করার পরে মানে এই ওর বডিটা ওর মা ছাড়ে এবং তারপরে আমরা ওখানে বেশ কিছু ক্রিয়াকার্য করাই ওর মার উদ্দেশ্যে। তো সেই দিনের মতো আমরা ঘটনা থেকে মানে ওই ঘটনাটা সলভ হয়েছিল। আর কিছু ক্রিয়াকর্ম যেটা ওই মুহূর্তে করাটা পসিবলই ছিল না, কারণ লোকাল যে ক্রিয়া, শ্রাদ্ধ যে ক্রিয়াটা, সেই ক্রিয়াটার টাইম তো পেরিয়ে গেছে না, ততদিন চলে গেছে। তারপরে যখন একটু সিচুয়েশন নর্মাল হয়েছে, প্যান্ডেমিকটা একটু কমেছে, একটু পারমিশন পাওয়া যাচ্ছিল, তারপরে ওকে গয়ায় গিয়ে আবার কিছু রিচুয়ালস আমি বলেছিলাম স্পেসিফিক্যালি, সেগুলো করে আসার পরে আজকে সেই ফ্যামিলিটা ফুল নর্মাল একদমই। তাদের বেবিও এসছে এবং ছেলেটিও এখন একটা নতুন বিজনেস করছে, গ্রামেই করছে, বড় একটা বিজনেসের সাথে যুক্ত হয়েছে। এরকম ফ্যামিলিটা সুস্থ আছে। মৃত্যুর পর কি কেউ আপনজন হয় না? মৃত্যুর পর কেউ আপনজন হয় না, কারণ তোমার জোন তার জোন আলাদা, তোমার নিড তার নিড আলাদা। এই জন্য আমরা দেখবে যে কেউ মারা গেলে আগে মানে আমরা বলি না যে তার ফটো রাখো, ফটো বাঁধিয়ে নিয়ে চলে আসি পট, একদম ফটোতে প্রথম কথা কাঁচ ইউজ করাই উচিত নয় কোনো মৃত ব্যক্তির ফটো। এখন যেমন ল্যামিনেশন বেরিয়ে গেছে, সেই ফটোগুলো অনেক বেটার। কাঁচ কেন ইউজ করা উচিত? কাঁচ হচ্ছে একটা মাধ্যম, পরলৌকিক আর এই জগতের মধ্যে কানেকশনের একটা মাধ্যম, যে কারণেই আমরা কাঁচকে শোয়ার ঘরে রাখতে মানা করি, বা ডেকোরেশনের জন্য আজকাল অনেক শোপিস ইউজ হয় যেগুলো কাচের। অতিরিক্ত শৌখিনতা করতে গিয়ে এত কাঁচ এনে ফেলি, রাহুর এফেক্ট বাড়াতে শুরু করে, ফলে আমরা ভুল ডিসিশন নিই, লাইফটা জাস্ট ফেল হয়ে যায়। কাঁচ, আর যেখানে একটা মানুষ মৃত তার রিফ্লেক্টটা আমি কাচের কোনো ফ্রেমে আমি করছি, তার মানে কি তার প্রেজেন্সটাকে আমি বাড়িয়ে তুলছি, ম্যাগনিফাই করছি। একটা 500 টাকা, যেমন আমরা একটা ম্যানিফেস্টেশন টেকনিক তোমাকে বলছি, ধরো একটা বক্সে, ধরো কোনো বক্সে যদি তুমি একটা নোট রাখো, আর যদি বক্সটা বন্ধ করে দাও, বক্সটার ওপরের ঢাকনার ভেতরে যদি একটা কাঁচ লাগানো থাকে,
তাহলে ওটা তুমি জাস্ট বন্ধ করে রেখে দাও, ভুলে যাও। তোমার টাকাটার রিফ্লেকশন ওই কাছে প্রতিদিন পড়বে, ফলে তোমার মানি গ্রোথ হবে। এটা হয়? এটা হয়, কারণ আমি মানিটাকে বাড়াচ্ছি। এটা আমরা লকারেও করে থাকি। লকারে টেকনিক হয়, লকারে তুমি 500 টাকার বান্ডিল রাখলে বা 100 টাকার বান্ডিল রাখলে তোর বিপরীতে আমরা একটা কাজ রাখি, তো টাকাটা প্রতিদিন ম্যাগনিফাই হচ্ছে। এবার কেউ কেউ দেখবে সব থেকে ডেঞ্জার করে বাথরুমের দরজার উল্টো দিকে আয়না। ওকে। বাথরুমের দরজা হচ্ছে জমের দুয়ার, তো সেটাকে রিফ্লেক্ট করছি আয়নাতে। আর সেই বাড়িতে দেখবে বেশি অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে পড়ে যাওয়া, লেগে যাওয়া, এগুলো চলতে থাকবে, কারণ তোমার মৃত্যুর ওপারের যে ইভেন্টগুলোকে তুমি অ্যাট্রাক্ট করছো। তো সেক্ষেত্রে পুরোনো দিনে হতো কাঠের ফ্রেমে, কাচের ফ্রেম, এখন ল্যামিনেশন বেরিয়ে গেছে। বাট আমি এটা একেবারে পছন্দ করি না যে মানুষেরা চলে গিয়েছেন তাদেরকে বারবার বিভিন্ন রিচুয়ালসের মাধ্যমে তাদেরকে ডেকে আনা কোনো প্রয়োজন নেই। মৃত্যুর পরে তার একটা আলাদা যোনি সে প্রাপ্ত হয়েছে, যেমন মানুষ্য যোনি আমরা বলি যে 84 লক্ষ যোনি মনুষ্য যোনিতে আমরা আছি। আমাদের নিডস আলাদা, ধরো পশু পাখিদের জন্য একটা আলাদা, তাদের নিডস আলাদা, আমার নিডস আলাদা। তাহলে প্রেত যোনিতে যারা রয়েছে তাদের নিডসও আলাদা। যখন দুটো ব্যক্তির নিডস আলাদা হবে তো একে অপরের আপনজন কি করে হবে? মৃত্যুর পর মানুষ বা মানুষের আত্মা বা প্রেতাত্মা বা যাই হোক, সে কি চায়? মুক্তি চায়, এটা মানছি, আবার অনেকে মুক্তি চায় না। তাহলে মৃত্যুর পর শাস্ত্র মতে মানুষ কি চায়? মৃত্যুর পর দেখো, প্রথম কথা একদম আজকে মারা গিয়ে কালকেই কিন্তু তার বডি ফর্ম হয় না। তো মৃত্যুর পরে একটা সার্টেন টাইমের পরে তার সূক্ষ্ম শরীর সে গঠন করতে পারে। সূক্ষ্ম শরীর গঠন করার পরে তার কর্মফলের বিচার হয়। এমন নয় যে প্রত্যেকটা ডেথের পরেই সে ভূত প্রেতাত্মা হয়ে, সে প্রেতজনিতে থাকে। প্রত্যেকটা মানুষকে প্রেতজনে যেতে হয় যদি না সে মৃত্যুর সময় তাকে বিষ্ণুদূতেরা নিয়ে যায়। শুধুমাত্র যদি কেউ অন্তিম সময়ে বিষ্ণু চিন্তা করে থাকে বা কৃষ্ণ চিন্তা করে থাকে তবেই কিন্তু তাকে বিষ্ণুদূতেরা নিতে আসবে। আর যদি কেউ কৃষ্ণ চিন্তা ছাড়া বাকি যে কোনো চিন্তা করে তাকে কিন্তু প্রেতজনিতে থাকতেই হবে। প্রেতজনিতে থাকার ফলে তার মুক্তি করার জন্যই শ্রাদ্ধের সময় বৈতরণী পার করে। মানে প্রেতজনি থেকে তার যদি প্রপার শ্রাদ্ধ নিয়ম হয়, সে প্রপার নিয়ম কাজ করে প্রেতজনি থেকে সে উদ্ধার পেল এবং সে পরের জন্মের জন্য রেডি হলো। কিন্তু যদি তোমার শাস্ত্রিক বিচারে শ্রাদ্ধের নিয়ম নাই করা হলো, তাহলে তুমি প্রেতজনিতে আটকে গেলে। তখনই তুমি রিভেঞ্জের জন্য যাবে, তখনই তুমি রিভেঞ্জ চাইবে, বা তুমি প্রেতজনিতে আরো 5টা সোলের সাথে মিশে তখন তুমি ঘুরে বেড়াবে। তোমার অতৃপ্ত বাসনা থাকবে, কারণ তোমার শরীর নেই, তোমার নতুন জন্ম হচ্ছে না, কারণ তোমার এই সাইকেলটা কমপ্লিট করেনি। এই জন্য আগেকার দিনে নিঃসন্তানরা চিন্তা করতো, ছেলের বাপ হলে গর্ব করতো, ছেলের হাতে জল পাবে, শ্রাদ্ধক্রিয়া সম্পূর্ণ হবে, সে প্রেতজনি থেকে মুক্ত পাবে। প্রেতজনি থেকে মুক্ত পেলে সে তখন আবার নতুন লাইফ স্টার্ট হবে তার। এটাই হচ্ছে রিয়েল। আর যদি তুমি মনে করো যে না আমি মানে সাধ্য শান্তি মানে আজকাল দেখবে বড় করে খাওয়া দাওয়া হচ্ছে, সব হচ্ছে, সেটা তোমার ব্যাপার। তুমি কজনকে খাওয়াবে, কটা ব্রাহ্মণ ভোজন দিয়ে শেষ করবে, সেটা পরের ব্যাপার, সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু যেটা ক্রিয়া সেটাকে অবশ্যই কমপ্লিট করা উচিত। সেটা কোনো ফ্যাশন নয়, এটাই বলার যে সেটা কোনো ফ্যাশন নয়, সেটার প্রয়োজন আছে। প্রত্যেকটা ক্রিয়ার পেছনে একটা করে কারণ আছে। কারণ তুমি কখনোই চাইবে না যে তোমার সাথে কোনো একটা আত্মার এন্টিটি যুক্ত থাকুক। তুমি এখন বেঁচে রয়েছো, এখন তুমি জীবিত রয়েছো, এখন তোমার একজন বাবা মা রয়েছেন। তুমি তো এর আগের জন্মেও ছিলে, কারণ তুমি তো সোল। তোমার আগের বাবা মাও তো এখনো জীবিত রয়েছে, রাইট? তাহলে এখন তুমি তাদেরকে ফোন করো তো একবার, পারবে? তো প্রত্যেকটা জনিতেই তুমি বাবা মা প্রাপ্ত হবে, কিন্তু প্রত্যেকের কথা তোমার মনে থাকবে না। তাই একটা জন্ম থেকে তুমি যখন বেরোচ্ছ পুরোটা তাকে এসকেপ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। তাই তাকে যদি তুমি আটকে রাখো বিভিন্ন জিনিসে, তার জিনিসপত্র, স্মৃতি, তার ফটো বারবার দেখা, তার সাথে রিচুয়ালস রাখা একেবারে উচিত। অনেকে বলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত নয়, একদম। এটা কেন বলে? মানে আমিও, আমার কাছে অনেকে স্পিরিচুয়াল হেল্পের জন্য আসে, আমি অনেককে চার্ট দেখার পরে সাজেস্ট করি যে শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা তার উচিত নয়। অনেক কারণ থাকে। স্পেসিফিক্যালি তোমার কি মনে হয় কেন খেতে বারণ করা হয় বা আমরা কেন বারণ করি? দেখো, শ্রাদ্ধ বাড়িতে খাওয়াটা একেবারেই উচিত নয়। তার কারণ হচ্ছে, যে কারণে আমরা বলে থাকি যে তুমি দেখবে একটা জিনিস, যদি কোনো বৈষ্ণবের সাথে তোমার পরিচিতি, বা তুমি দেখবে তারা সবার বাড়িতে খেতে চায়, একদমই রাইট? তারা জাস্ট একটা জলও কিন্তু খুব না নিলেই নয় ততটুকুই কিন্তু
রান্না করা জিনিস খেতে, হয়তো সে নিরামিষই দেবে তাকে, হুম। প্রসাদই দেবে, কিন্তু সে খেতে চায় না। কেন? কেন? তার কারণ রান্না এমন একটা জিনিস যেটা তোমার মুডের ওপর ডিপেন্ড করে। হুম, তুমি যদি খুব মন দিয়ে রান্না করো, রান্নাটা খুব সুন্দর হবে সেম মশলা দিয়ে। আর কোনোদিন তুমি খুব তাড়াহুড়োতে আছো, খুব মেজাজটা খিটে আছে, সেম মশলা দিয়ে রান্না করলে রান্নাটার স্বাদ সেরম হবে না। রান্না একটা এন্টিটি, সেখানে আমাদের ইমোশনগুলো রিফ্লেক্ট করে। বাট যখন আমি কোনো শ্রাদ্ধ বাড়িতে খাচ্ছি, শ্রাদ্ধ বাড়ির যে রান্নাগুলো কেন করা হয়, তাকে উৎসর্গ করা হয়, তার প্রিয় মাছটা, তার প্রিয় ডিশটা শ্রাদ্ধের তালিকায় ইনক্লুডেড থাকে। হুম, তার মানে সেই রসুইটা, সেই রান্নাটা তাকে উদ্দেশ্য করে করা হচ্ছে। তার ফলে সেই আত্মাটার যা নেচার ছিল, গুড নেচার, ব্যাড নেচার, সেগুলো ওর মধ্যে এফেক্ট করে। তার ফলে তুমি একটা যাচ্ছ কারোর বাড়িতে খেতে, কিন্তু তার বাড়ি থেকে কি খেয়ে আসছো, সেই মানুষটা যে এখন নেই, তার পছন্দের একটা খাবার, তার লালসার একটা খাবার তুমি খেয়ে আসছো। ফলে তার গুণাবলী তোমার মধ্যে রিফ্লেক্ট করা শুরু করে। এত খুব শান্ত লোক, শ্রাদ্ধ বাড়ি থেকে খেয়ে এসেই তার শরীর অস্বস্তি লাগবে, ঝগড়া শুরু করে দেবে বিনা কারণে। হয়তো সেটা ওর গুণ নয়, কিন্তু সাময়িক একটা ওর মধ্যে চেঞ্জেস হয়। কারো কারো ক্ষেত্রে শরীর ডিটোরিয়েট করে, কারো কারোর থেকে মেজাজ ডিটোরিয়েট করে। তাই জন্যই আমরা বলি যে শ্রাদ্ধ বাড়িতে পরিচিত হলে দেখা করে আসুন, যা দেওয়ার দিয়ে আসুন, পাশে থেকে আসুন, মেন্টালি সাপোর্ট দিয়ে আসুন, বাট কোনো রান্না করা জিনিস না খাওয়াটাই বেটার। কারণ তার পছন্দের জিনিসগুলোই কিন্তু শ্রাদ্ধের দিনকে করা হয়। শ্রাদ্ধের দিন কিন্তু যেই ধরো আত্মীয় হয়, সে যেটা যেটা ভালো খেত, যত পয়সাই লাগুক সেই আইটেমগুলোর রেস আজকাল চলে, কেন এটার সেলিব্রেশন ওয়ান কাইন্ড অফ। তো এটা কিন্তু সেটা নয়। তার থেকে যদি কেউ নিয়মটাই ভালো করে পালন করে, সেটা মনে অনেক ক্ষেত্রে শ্রাদ্ধ বাড়িতে খাওয়ানোর যে রিচুয়ালটা, সেটা যে মারা গেছে সে হয়তো কোনো দোষ পেল, দ্বিপাদ দোষ বা ত্রিপাদ দোষ, এই দোষ বলো বা তার কোনো পাপ যেটা হয়তো সে জীবৎকালে করেছে, সেই জায়গাগুলো কাউকে খাওয়ানোর মাধ্যমে, খাদ্যদানের মাধ্যমে, সেই রিচুয়ালের মাধ্যমে এই পাপগুলোকে কাটানো হয়। এবার সেই পাপের ভাগী অনেক ক্ষেত্রেই যারা খাচ্ছেন, হয়তো সবাই না, যাদের চার্টে হয়তো এই অ্যাসপেক্টটা রয়েছে, রয়েছে, তাদের কিন্তু এই খাবারটা খুব একটা স্যুট করে না। করে না। শরীর খারাপ হয়, বিভিন্ন ধরনের কাজে বাধা পড়ে, বিভিন্ন ধরনের জিনিসপত্র যেগুলো সে চাইছে তার সাথে হচ্ছিল, সেগুলো হওয়া বন্ধ হয়ে যায়। ডেফিনেটলি এই জন্য শ্রাদ্ধ বাড়িতে না খাওয়াটা, বা যাদের স্যুট করে না, তাদের না খাওয়াটাই অর্ডার উপর ডিপেন্ড করে। ধরো 10টা লোক খেলো, 10 জনেরই সিমটম হবে না। যাদের ওরা একটু দুর্বল, যারা স্পিরিচুয়ালি কম কানেক্টেড, তাদের ক্ষেত্রে এফেক্ট গুলো বেশি ভিজিবল হয়। বাট এফেক্ট সবাইকেই করে। ওটা কোনো বনভোজন নয়, কোনো পার্টি নয় যেখানে আমি এনজয় করে পাবদা মাছটা খাবো, রাইট? হয়তো ভালো ডিশটাই হয়েছে, তাদের অবস্থা ভালো, তারা ভালো ভালো ডিশ রেখেছে, কিন্তু আপনি চেষ্টা করবেন সেক্ষেত্রে শুধুমাত্র মানে লৌকিকতা করেই চলে আসার। খুব নিজের একদম কেউ হলে সেক্ষেত্রে উপায় নেই, বাড়ির কেউ হলে সেক্ষেত্রে উপায় নেই, কিন্তু আত্মীয় স্বজন ছাড়া তো অনেক ইনভিটেশনেই আমরা যাই, তো সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো। একদম। অনেক ক্ষেত্রে এই যে ব্ল্যাক ম্যাজিক, যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে অনেকে ভুল করে বা ভাবে যে তার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, কিন্তু আদৌ হয়তো সেই জিনিসটা হয় না। ব্ল্যাক ম্যাজিক মানে কি, যে কেউ কারোর উপরে কোনো পার্টিকুলার কোনো তান্ত্রিক ক্রিয়া করেছে বা কিছু চালন করেছে, বাট কিছু সিমিলার এফেক্ট পাওয়া যায় এই জিনিসটার, সেটা হচ্ছে নজর লাগা বা নজর দোষ লাগা। ঠিক আছে, এখন একটা হ্যাশট্যাগ বেরিয়েছে, নজর ইজ রিয়েল। এই যে নজর দোষ কাদের লাগতে পারে এবং নজর দোষ বিষয়টা কি? নজর দোষ, যেটা আমি বললাম শুরুতেই পডকাস্টে আমরা কথা বলেছি, ওয়ার্ড ভীষণ ইম্পর্টেন্ট। শব্দই ব্রহ্ম। তো এই ওয়ার্ডের যে কনসেপ্ট থেকেই কিন্তু এই নজরের কথা। ধরো তুমি খুব উৎসাহী, তোমার কোনো একটা প্রজেক্ট তুমি করছো নতুন, সেটা তুমি কাউকে শেয়ার করো, তুমি খুব উৎসাহী সেই প্রজেক্টে, তুমি জানো এটা করলেই সাকসেস হবে। আর সেই সাকসেসটা হওয়ার আগেই তুমি কারোর সাথে শেয়ার করলে, আর তোমার প্রজেক্টটা তার কাছে অতটা উৎসাহ না, সে তোমায় দেখালো যে
না বাহ, খুব ভালো। বাট তোমার থেকে টার্ন করেই সে বলল, হ্যাঁ কর কর, তুই কর। কি তার দীর্ঘ সাথে? নিঃশ্বাস। দীর্ঘ নিঃশ্বাস। সে তোমার ফ্রেন্ডস, সে তোমার পরিচিত, সে তোমায় অ্যাপ্রিসিয়েটই করলো যে হ্যাঁ কর কর, কিন্তু হ্যাঁ ভাই কর এটা কিন্তু নয়। হ্যাঁ ভাই করটা হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, হুম, এটা তোমার ড্রিমটাকে বুস্ট কর। হুম। কিন্তু হ্যাঁ কর কর তোরই বাজার, হুম, হুম, এই ওয়ার্ডগুলো হয়তো কেউ জেনে ইউজ করে, কেউ না জেনে ইউজ করে, বাট ওয়ার্ড ইজ ওয়ার্ড, রাইট? হুম, হুম, এই ওয়ার্ডের যে ভাইব্রেশনটা তোমার ওই প্রজেক্টে লাগে, হুম, হুম। সেটাই নজর। কি ওয়ার্ড আমরা ইউজ করছি, কি চিন্তা ভাবনা করছি কোনো খবর শোনার পর। এটা করি অনেক সময়। ধরো কেউ একটা গাড়ি কিনি, হট করেই আমরা ভেবে নিই, বাবা আমরা এত ইনকাম করে পারছি না, ও কি করে এগুলো করছে, নিশ্চয়ই কোনো একটা খারাপ কিছু আছে। ও কিন্তু যে বলছে সে কিন্তু ওই লোকটার এগেনস্টে বলছে, কিন্তু তার লাইফে যদি কোনোদিন ওই গাড়িটা হওয়ার থাকে, তার লাইফেও গাড়িটা হবে না। কারণ মানে যে নজরটা যে দিচ্ছে। নজরটা দিচ্ছে, তার কারণ ও কি করলো, ওই খুশির খবরটাকে, খুশির আনন্দটাকে পুরো নেগেটিভ ভাবে দেখলো। তার ফলে গাড়ি যে ওয়েলথ, যে এনার্জিটা ওর লাইফেও হয়তো বা আসতো, এটা রাস্তাটাও নিজেও ব্লক। মানে যার জন্য নজর লাগে সেই ব্যক্তিরও সেম সেম এফেক্টই হয়। এফেক্টটাই হয়, কারণ সে তো ওয়ার্ডটা ইউজ করছে, হুম, তোমার কাছে বলছে, আর ও নিজে বলছে জিনিসটা, তোমাকে নিয়ে বলছে, আর ও নিজে বলছে। যে নিজে বলছে তার লাইফেও এফেক্ট হয়, কিন্তু সে তো ওই সময় ওটা দেখতে পারে না। সে মানে তো জিনিসটা কি মুখ দিয়ে বললেই হবে না ভাবলেই হবে? বললেই হবে, ভাবলেও হবে। তোমার ভাবা মানে তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করছো, প্রোগ্রাম করছো, প্রোগ্রাম সাধারণভাবে। করছো, রিপ্রোগ্রাম করছো যে ওই গাড়িটা কিনতে গেলে নিশ্চয়ই কোনো নেগেটিভ ইনকাম লাগবে, নেগেটিভ ইনকাম ছাড়া গাড়িটা কেনা যাবে না, আমার নেগেটিভ ইনকাম নেই, আমিও করতে পারবো আমি না। করতে পারবো না। তোমার মাইন্ড অলরেডি মেসেজটা পেয়ে গেল, হুম। প্রোগ্রাম করে দিলে নিজের মাইন্ডকে, তাহলে নিজের ক্ষতি অলরেডি করলে। সেই মানে আপকামিং অপরচুনিটি গুলোকে নিতে পারলো না। তার ফলে আর যে গাড়িটা কিনেছে তাকে নিউজটা দিল, সে যদি 10 জনকে খবরটা জানায়, তার মধ্যে যদি ম্যাক্সিমাম লোকই এরকমই রিয়াকশন দেয়, তো ওই গাড়িটাকে ভোগ করতে পারবে। ওর কিন্তু তখন ওই গাড়িটার পিছনে বারবার খরচা আসবে, বারবার জিনিস আসবে, প্রবলেম হবে, তখন ওর একটা টাইমে ওটা বোঝা মনে হয়। তাই নজর প্রত্যেক দিন আমাদের নর্মাল উপায়ে কাটানো উচিত। একটা বড় হবে নজরগুলো জমে জমে, তারপরে কারো হেল্প নেব, এটা করার থেকে যদি আমরা একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা রোজই এই ছোট ছোট নজরগুলোকে এড়াতে পারি। কিরকম ভাবে? রেগুলার লাইফে আমরা সবাই প্রত্যেকদিন আমরা বাথ নিই, স্নান তো স্নান করি। করতেই হয়, এটা একটা আমাদের রোজকার নিডস। প্রত্যেকদিন যদি কেউ সন্দক লবণে বা যেটাকে বলি পিঙ্ক সল্ট, যদি রক সল্ট, এগুলোতে স্নান করে, নর্মাল বাথ নিল, তারপরে জলের মধ্যে একটু নুন দিয়ে যদি সে স্নান করে, এটা অনেক বেশি এফেক্ট হয়। ছোটোখাটো নজর, ছোটোখাটো ঈর্ষা, এটা থেকে সে বাঁচতে পারে। হুম। এটা সবসময়। আর একটা কথা, ব্ল্যাক ড্রেস পরাটা যদি সে কমায়, আজকালকার জেনারেশনের ব্ল্যাকের প্রতি একটা ফ্যান্টাসি আছে, আর সেটা ব্যাগ বলো সব কিছুতেই ব্ল্যাক তারা ইউজ করে, সেটাকে যদি তারা কমাতে পারে, তাহলে তার এই নজর দোষ বা নেগেটিভ জিনিসে, দেখো কমাতে বলছি, বন্ধ করতে বলছি না, বাট তুমি যদি ধরো ভাবছো আমার একটা দামি শাড়ি আছে, একটা ভালো কোট আছে, তাহলে কি ওটা ফেলে দেবো? একদমই নয়, তুমি সেটা অকেশনালি পরো। বাট আমরা কি করি, নর্মাল রোজকার লেগিংসে, রোজকার ড্রেসের মধ্যে ব্ল্যাকটাকে ইনকর্পোরেট করি, কেননা ক্লাসি লাগে। তোমার কাছে ক্লাসি লাগাটা ইম্পর্টেন্ট না নজর লাগাটা ইম্পর্টেন্ট, আগে সেটা ঠিক করো। এবার ধরো দুটো অ্যাসপেক্ট আসছে। আমার কাছে কিছু একটা আছে, হুম। বা আমি একটা কোনো কিছু নিয়ে খুব বেশি পাম্পড আপ, আমি জিনিসটাকে বলছি, এক্সক্লেম করছি যে হ্যাঁ এই জিনিসটা হয়েছে বা এই জিনিসটা হচ্ছে, একটা গুড ভাইব সবার মধ্যে ক্রিয়েট করছি। তো আমার মনে হয় যখন ধরো খুশির খবর কাউকে আমি দিচ্ছি Share বা শেয়ার করছি, সবার মধ্যে ট্রান্সফার হচ্ছে, তো মাল্টিপ্লাই হয়ে ইউনিভার্সের কাছে যায়, ইউনিভার্স আরো ফিরিয়ে দেয়, আরো কিছু দেয়। এটা একটা কনসেপ্ট। আবার এখানে আরেকটা কনসেপ্ট যেটা চলে আসে, আমি আমার খুশির ব্যাপারটা সবার মধ্যে শেয়ার করছি, তাদের নজর দোষ লাগতে পারে, রাইট? নিজের কাছের মানুষেরও লেগে যায়, ইভেন বলে যে মা বাবারও নজর লাগে সন্তানের। তো এই দুটোর মধ্যে কোন ওয়েটা ঠিক বলে তোমার মনে হয়? দেখো, এটা তো ডিটেক্ট করা খুব মুশকিল যে কাকে বলবো আর কাকে বলবো না, কারণ এক্সাইটমেন্ট চাপা থাকে না। যখন আমি একটা অ্যাচিভ করি, তখন আমার এটা স্বভাব মানুষের, যেটা এক্সপ্রেস করে। বাট যখনই তুমি এক্সপ্রেস করার পরে তার এক্সপ্রেশন দেখবে,
তুমি দেখবে এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললেই খুব ডাউন ফিল হয়, আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে কথা বললেও তোমার তখন হয়তো ঘুমের টাইম, বাট তোমার ঘুম উড়ে তখন তুমি আবার টপিকের পর টপিক কথা বলছো, রাইট? একদম। তার মানে বুঝতে পারবে যেখানে আমি কথাটা বলছি সেখান থেকে আমি কিছু এনার্জি গেইন করছি। তো যখন কাউকে কিছু খুশির খবর শেয়ার করবে, যদি দেখো তোমার আনন্দটা বাড়ছে তাহলে শেয়ার করতে পারো। আর যদি দেখো তুমিই বলে যাচ্ছ, অপরপক্ষ শুধু টোনই কেটে যাচ্ছে বা একটা দুটো নেগেটিভ ওয়ার্ড স্টার্ট করেছে, তখনই টপিকটা চেঞ্জ করে দাও। ওকে, তাহলে তোমার ক্ষেত্রে কি হলো, ওই জায়গায় ওই কনভারসেশনটা এন্ড হয়ে গেল। মানে আমাদের বলে কানেকশনগুলোকে কাট করো, আমরা কানেকশনকে কাট করি না, ওই এনার্জিটাকে বহন করতে থাকি, তার ফলে এটা রিফ্লেক্ট হয়ে বাড়তে থাকে। কানেকশন কাট বলতে তুমি বলতে চাইছো ধরো আমার বন্ধুর সাথে আমার কোন একটা Conversation কারণে কনভারসেশন হচ্ছে, হুম। কনভারসেশনটা ঝগড়ার জায়গাতে যাচ্ছে, হুম। তো মুডটাকে চেঞ্জ করার করার জন্য জন্য হ্যাঁ অন্য টপিকে করে তোলো, দেবো। কাট করো। তার মানে তোমার যে নিউরনস গুলো সেটা ওটাতে ফোকাস না করে অন্য কিছুতে ফোকাস করে, ফলে ওর যে মানে ইমোশনটা সেটা কন্টিনিউ হবে না। ধরো একটা মানুষ বলছে যে আমার খুব কান্না পাচ্ছে, খুব কান্না পাচ্ছে, সে খুব কাঁদছে। এবার তাকে বলা হলো দাঁড়া, তো কান্না পাচ্ছে, ঠিক আছে আমি শুনছি, তুই এক্ষুনি একটা প্রদীপ নিয়ে এক্ষুনি হেঁটে যা তো, যে দেখিস তেলটা না পড়ে। এবার ধরো কনসেন্ট্রেটলি প্রদীপটা নিয়ে যাচ্ছে, ওর তখন কি কান্নাটা পাবে? ও কিন্তু তখন তেলটা আর প্রদীপটার দিকেই থাকবে। সাময়িকভাবে তো ইমোশনটা বন্ধ হলো, এবার প্রদীপটা রাখার পর বলছি নে এবার বল, তুই কি করছিলি, তুই কাঁদছিলি? তখন দেখবো ওর আর র্যান্ডাম চোখের জলটা কিন্তু আসবে না, কারণ কিছুক্ষণ কাট হয়ে গেছে। তো আমাদের লাইফেও এটা ইনকর্পোরেট করতে হবে। যখন দেখবো কোনো একটা টপিক আমাকে খুব ভাবাচ্ছে, কাঁদাচ্ছে, কষ্ট দিচ্ছে, র্যান্ডাম ওখানে নিজে থেকে কাট করো, সঙ্গে সঙ্গে নিজের মাইন্ড ডাইভার্ট করো, অন্য কোনো কিছু নিয়ে বিজি হও, নাহলে অন্য কাউকে ফোন করো, আর অন্য টপিকে কনভারসেশন করো, বা ওই জায়গাটা ছেড়ে স্কিপ করো, কিছু একটা করো যাতে তোমার নিউরন কানেকশন কাট হয়, ইমোশন Okay. কাট হয়। তবেই কিন্তু নেগেটিভ জিনিস বহন করা বন্ধ হবে। নাহলে নেগেটিভ জিনিস কিন্তু আমাদের মধ্যে পজিটিভের থেকে তাড়াতাড়ি গ্রো করে। আমার নিউরন অ্যাকসেপ্টারগুলো নেগেটিভ জিনিসকে তাড়াতাড়ি ইম্যাজিন করে নেয়। কেউ যখনই বলে ওখানে কেউ বসে আছে, সঙ্গে সঙ্গে ইম্যাজিন হয়ে যাবে ঘরটা অন্ধকার, ওখানে কেউ বসে আছে, আমি দেখছি। আর যখনই কেউ বলবে ইম্যাজিন করতো যে তোর কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা কোত্থেকে আসবে? কারণ পজিটিভটা আমরা ইম্যাজিন করতেই শিখিনি আমাদের ছোট থেকে, বাট নেগেটিভটা তাড়াতাড়ি ইম্যাজিন হয়ে যায়, আমাদের চোখের সামনে ভিজিবল হয়ে যায়, রাইট? ঠিক সেরকমই আমাদের কানেকশনটাকে কাট করতে হবে। এগুলো হচ্ছে প্রিলিমিনারি কিছু প্রিকশন কোনো বড় ঘটনাকে এড়ানোর জন্য। সাপোজ একটা কথা তোমার থেকে আমি শুনেছিলাম, আমাদের আগের জেনারেশন একটা কথা খুব বলতো, টাকার রেসপেক্ট করা উচিত, হুম। কারণ টাকা খুব কষ্ট করে টাকা উপার্জন করতে হয়। তো কষ্ট করে উপার্জন করতে হয়, এই জিনিসটা এত শুনেছি আমরা বা এত মাল্টিপ্লাই হয়েছে আমাদের মধ্যে, সেই জিনিসটার এফেক্টও কি আমাদের মধ্যে পড়ে? ভীষণভাবে পড়ে। কারণ ছোট থেকে আমরা একটা কথা শুনেই বড় হচ্ছি যে ভ্যালু, প্রত্যেকটা জিনিসের ভ্যালু। কিছু কিছু ফ্যামিলিতে দেখবে এখনো পর্যন্ত কোনো কোনো মায়েরা এই কথাগুলো রিপিট করতে থাকে যে এই তো কালকে আমি এই এত টাকা দিয়ে একটা জিনিস কিনি, কালকে আমি অত টাকার ভাস কিনলাম। কেউ যদি কিছু ভেঙে ফেলে, তুই জানিস সেটা করেছিস, এটা কত টাকার দাম? তো অপর পক্ষে রিয়েলাইজ হয় আমি একটা ক্ষতি করে ফেলেছি। তো এটা কিন্তু তার বাচ্চার ক্ষেত্রেও হয়। ছোট থেকে শেখাচ্ছে কষ্ট করে উপার্জন করতে হয়, কষ্ট করে উপার্জন করতে হয়। যদি সে লাইফে সাকসেস পায় তাহলে সে পয়সার ইউটিলাইজ করতে পারবে না, সে কিপটে হয়ে যাবে। কারণ তার মাথায় আছে, মা বলেছে বা ছোট থেকে আমি শুনেছি, কষ্ট করে পয়সাটা আমি পেয়েছি, তাহলে এটাকে আমি হারাবো না। সে নিজের লাইফটা এনজয় করতে ভুলে যাবে। আর যদি কেউ কষ্ট করে, এই মেন্টালিটি তার মাথায় থাকে, কষ্ট করলেই টাকা পাবো, কষ্ট করলেই টাকা পাবো, সে জীবনে টাকা পাবো। এই দুটোর যে কোনো এক্সাম্পল তুমি সমাজে দেখবে। আর অপোজিট, তুমি যদি চাও যে তুমি তোমার উপরে মানে মানি ফ্লো বাড়ুক, রেন হোক, তাহলে তোমাকে খুব ইজি একটা জিনিস করতে হবে। প্রত্যেক দিন তুমি মানিকে ব্লেস করো, প্রত্যেক দিন বলো মানি আমার ফ্রেন্ডস, মানি কামস টু মি ভেরি ইজিলি। আমার কাছে টাকা খুব সহজে আসে, প্রত্যেক দিন আসে। আর আমি ধন্য যে এত দিন, ছোট থেকে এত দিন অবধি এখনো পর্যন্ত টাকা আমাকে সাথ দিয়েছে। আর আমি জানি আগামী দিনেও টাকা আমার সাথে আরো বেশি ফ্লোতে থাকবে। এইটা তুমি যদি প্রতিদিন চ্যান্ট করতে থাকো, প্রতিদিন, তুমি দেখবে তোমার মানি ফ্লো ইনক্রিজ হয়ে গেছে। একদম ডেফিনেটলি হবেই হবে। এই জিনিসটা খুব উইয়ার্ড, ম্যানিফেস্টেশন টেকনিক বেসিক্যালি। এটা ম্যানিফেস্টেশনের মাধ্যমে অতি প্রাকৃতিক ভাবেও অনেক কাজ হয়ে যায়, যেটা মনে হয় আপাত দৃষ্টিতে হবে হওয়ার না, কথা নয়। ইম্পসিবল।
এটাই হয় যে আমরা যে কোনো কাজের প্রতি জাজমেন্টাল হয়ে যাই, যে এটা হবে কি হবে না, হুম, এটা হবে কি। কেউ আমাকে, ওই যে বললাম তোমাকে, আমি যদি বলি কালকে তুমি 1 কোটি টাকা পাচ্ছ, তুমি সঙ্গে সঙ্গে বলবে কি বলো, একটা স্মাইল তো দেবেই অন্তত, যে কালকে কি করে আসবে, কোনো উইদাউট এনি প্ল্যানিং আসবে কি করে। বাট এটার মানে এটা নয় যে তুমি কোনো কাজ করছো না, তুমি প্রত্যেক দিন মানিকে বলছো যে মানি আসছে, মানি এসে গেছে, মানি এসে গেছে, তো দেখবে তোমার প্রত্যেক দিনের কাজের জন্য মানিটা রেডিই থাকবে। মানে কাজও করতে হবে এবং মেন্টালিটিটাও এরকম একদম রাখতে হবে। মেন্টালিটি রাখতে হবে, না হলে তোমার কাছে টাকা আসবে কিন্তু টাকা থাকবে না, টাকা বেরিয়ে যাবে। আজকালকার জেনারেশনের এটা প্রবলেম, যে টাকা কিন্তু ইনকাম করছে না তা না, আজকালকার জেনারেশন টাকা আর্ন করছে কিন্তু টাকা ম্যানেজমেন্ট করতে পারছে না। ধরো তোমার বাড়িতে 10টা লোক আসবে, তুমি তাদেরকে ঠিকমতো ম্যানেজমেন্ট করলে না, তারা দ্বিতীয়বার তোমার বাড়িতে আসবে? তুমি 10টা লোককে ডাকলে টাইম মতো খেতে দাওনি, তাদেরকে আতিথেয়তা করনি, সে 10বার তোমার বাড়িতে আসার আগে ভাববে। তো মানি যখন তোমার কাছে আচানক চলে এলো, তুমি তাকে ঠিকমতো ম্যানেজমেন্ট করলে না, হুম, তাহলে মানি তোমার কাছে আসবে না, ব্লক হবে। আর okay. সেটাই তুমি ভাববে আমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক হয়েছে, আমার উপর কিছু হয়েছে, ফ্রাস্ট্রেশন চলে যাবে। তো আমাদের যতটা আমরা সচেতন থাকবো, যতটা আমরা সবকিছু এগুলোর সাথে মানে অভ্যস্ত থাকবো, তত আমরা কিন্তু ওই খারাপ ঘটনাগুলোকে মানে এড়িয়ে যেতে পারবো। তো সে ফার্স্ট সচেতনতা নিজের থেকে স্টার্ট করতে হবে। বাট তারপরে তো এইরকম টাইপের ঘটনা কেস তো ঘটছে, না হলে এগুলো আসছে কোথা থেকে? কিন্তু তার মধ্যে তোমার কন্ট্রিবিউশন কতটা, তুমি কতটা অ্যাট্রাক্ট করেছো তাকে। তুমি যদি কাউকে অ্যাট্রাক্ট না করো, তার খেয়ে পড়ে দায় নেই তোমার কাছে আসবে। ইউনিভার্স, গ্যালাক্সি একটা ভাস্ট জিনিস, হুম, ওর কোনো টার্গেট নেই তোমার মতো একটা ছোট্ট প্রাণীর পিছনে পড়ে থাকার। হুম, ওর তো অনেক কাজ, ও তো ভাস্ট, ও তো অনন্ত, ও তো শূন্য। এবার তুমি তার মধ্যে থেকে তোমার এনার্জি ওয়াইজ জিনিসটাকে অ্যাট্রাক্ট করছো। তুমি পজিটিভ জিনিস অ্যাট্রাক্ট করছো না, তা তোমার কাছে পজিটিভ জিনিস আসবে কি করে? তোমার মেন্টালিটি নেগেটিভ হয়ে রয়েছে, তাই তুমি নেগেটিভ জিনিসকেই অ্যাট্রাক্ট করছো। ভাবো একটা মানে গামলা ভর্তি সোনা দানা সমস্ত কিছু কয়লা নিচে রয়েছে, ওপরে হীরা রয়েছে, তোমার মেন্টালিটিটা কয়লা নেওয়ার, তাই তুমি হীরা সরিয়ে কয়লাই নিচ্ছ, তাই ওই অ্যাট্রাক্ট হচ্ছে। এবার অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে আমি দেখেছি লোকজনের গান শুনতে তো ডেফিনেটলি খুব হুম, ভালো হুম। লাগে। অনেকের নিজস্ব প্রেফারেন্স থাকে, এরকম ধরনের গান গান শুনবো, শুনবো। ওরকম ধরনের গান শুনবো। যাদের টেন্ডেন্সিটা একটু বেশি থাকে যে আমি একটু স্যাড সং শুনবো, হুম। তাদের জীবনে কি দুঃখ দুর্দশা এই বিষয়টা বেশি লেগে থাকে? ভীষণ, বিশেষত আমি সবাইকে বলি যে রাতে ঘুমাতে যাওয়ার আগের টাইমটা খুব ইমোশনাল একটা টাইম, হুম, যেই সময় আমাদের কনসাস মাইন্ড বন্ধ থাকে, সাবকনসাস মাইন্ড ওপেন হয়। তো সেই সময় লাস্ট নোট তুমি তোমার মাইন্ডকে হুম, কি দিচ্ছ, এটা ইম্পর্টেন্ট। কারোর ব্রেকআপ হচ্ছে, কিছু হচ্ছে, রাত্রিবেলা স্যাড সং শুনতে শুনতে সে ঘুমাতে চলে আচ্ছা। যাচ্ছে, তার ফলে সারা রাত তার সাবকনসাসে এটাই গেল যে আমি ফেলিয়ার, আমার কাছে কেউ থাকে না, আমি ইমোশনালি কারোর সাথে অ্যাটাচ হতে পারি না। তো তার লাইফে সেই ঘটনাগুলোই বারবার রিপিট হবে। শুধু না, তার গার্লফ্রেন্ড চলে যাবে, তার গার্লফ্রেন্ড চলে যাবে, তার পারিবারিক আত্মীয় স্বজনের সম্পর্ক খারাপ হবে, কারণ তার মাথায় এটাই আসছে যে আমি রিলেশন ব্যালেন্স করতে পারি না। হুম, তার ফলেই এত ব্রেকআপ, এত সম্পর্ক নষ্ট, এত কিছু। রাতের টাইম ঘুমাতে যাওয়ার আগে কথা বলতে বলতে আজকাল অনেকেই ঘুমায়, বাট লাস্ট এন্ডিং যেন সুইট এন্ডিং হয়, লাস্ট এন্ডিং কনভারসেশন যেন সুইট কনভারসেশন হয়, এটা খুব ম্যাটার। তাহলে কি স্যাড সং বা এরকম টাইপের গান শোনাই উচিত না? শোনা উচিত, প্রপোর্শনটা কম, তোমার কতটা স্টেবিলিটি তার। ধরো তোমার একটা নতুন গান বেরিয়েছে, তোমার শুনতে ইচ্ছা লাগছে, ঠিক আছে, হুম। বাট স্যাড কোনো জিনিসকে তুমি এনার্জিকে অ্যাট্রাক্ট করবে না। ওই টিউনটা ফেমাস হচ্ছে কারণ এতগুলো লোক তাকে এনজয় করছে, তার মানে তুমি বুঝতে পারছো কোনো একটা স্যাড সং যখন ফেমাস হচ্ছে, আমাদের সোসাইটিতে কত লোকের মেন্টালিটিতে সেই এনার্জিটা রয়েছে, তবেই তো ফেমাস হচ্ছে, রাইট? তাহলে সেই এনার্জিটা কিন্তু ঘুরছে তোমার সমাজেই, তোমার আশেপাশে। বাট তাকে সরিয়ে তোমাকে পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট করতে হবে, তোমাকেই বাঁচতে হবে, তোমার হোমওয়ার্ক তোমাকেই করতে হবে, তোমার হয়ে আমি এনার্জি অ্যাট্রাক্ট করব না। এবার যখন কেউ এনার্জি অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হচ্ছে, ভুলভাল জিনিসকে অ্যাট্রাক্ট করে ফেলেছে, তখনই আমাদের প্রয়োজনীয়তা হয় তার লাইফ থেকে নেগেটিভ জিনিসটাকে সরিয়ে তাকে পজিটিভ ওয়েতে টিউনে ফিরিয়ে দেওয়া, এটা আমাদের কাজ। ওকে, আমাদের যে কাজ রয়েছে বা যে রিচুয়ালস রয়েছে বা আমরা যে টাইপের কাজে যুক্ত, সেখানে দশমহাবিদ্যার একটা বড় অবদান বা যোগদান রয়েছে। সেখানে স্পেসিফিক্যালি আমি যেমন ধরো মা দক্ষিণাকালী, মা তারা বা মাতঙ্গী এদেরকে নিয়ে কাজ করি। তুমি স্পেসিফিক্যালি কাজ করো হচ্ছে দেবী বগলাকে নিয়ে।
এবার এখানে একটা প্রশ্ন চলে আসে, দেবী বগলা, হনুমানজি, এনারা নিজেদের তো স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস একটা অস্তিত্ব রয়েছে, বিভিন্ন জিনিস তারা দেখেন, বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে এনাদেরকে ডাকা যায় বা উপাসনা করা যায়, বাট এনারা স্পেসিফিক্যালি একটা প্ল্যানেট মঙ্গলকে রুল করে। রিপ্রেজেন্ট করে বা রুল করে বা লর্ড হিসেবে আমি কনসিডার করতে পারি, ঠিক আছে? তাহলে কোনো পার্টিকুলার মানুষ, ধরো অনেকে এখনকার দিনে মাঙ্গলিক, মানে আমাদের চার্টের যে অ্যাসপেক্ট সেখানে 50 থেকে 60% মানুষ মাঙ্গলিক হন, যার জন্য বিভিন্ন ধরনের প্রবলেম ম্যারিটাল লাইফে আসে, নিজস্ব লাইফে আসে, অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সির বিষয়টাও কিছু কিছু ক্ষেত্রে বেড়ে যায় যদি অষ্টমে লগ্ন থেকে মঙ্গল থাকে সেই ক্ষেত্রে। স্পেসিফিক্যালি কখন আমি দেবী বগলাকে ডাকবো আর আমি কখন হনুমানজিকে ডাকবো সেটা কিভাবে বোঝা যায়, আর কোনটার কি অ্যাপ্লিকেশন সেটা জানতে চাই। দেখো, যেহেতু তুমি বললে যাদের দুজনেরই নাম নিলে তারা দুজনেই মঙ্গলের সাথেই রিলেটেড, তো প্রথমে আমি বলবো যে 10 মহাবিদ্যা, এর সাথে আমরা একটা ওয়ার্ড ইউজ করি মহাবিদ্যা। একদম। মহাবিদ্যা তখনই তাকে বলা যাচ্ছে সামথিং স্পেশাল। হুম। যেমন মহামন্ত্র আমরা বলি হরে কৃষ্ণকে, হরে কৃষ্ণ চ্যান্টিং যেটা জানি সেটাকে হরে আমরা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটার চ্যান্টিংটা চৈতন্য মহাপ্রভু স্টার্ট করেছিলেন হরে কৃষ্ণ থেকে, বাট স্ক্রিপচারে রয়েছে হরে রাম থেকে। উনি কেন চেঞ্জ করে দিয়েছিলেন? কারণ স্ক্রিপচারে যেটা রয়েছে যে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, যেটা স্ক্রিপচারে যদি এই অর্ডারে করা হয় তার জন্য সেই ব্যক্তিটিকে কিছু রিচুয়ালস পালন করতেই হবে, অবভিয়াস। মানে রাম দিয়ে স্টার্ট করলে মানে তার শুদ্ধ পোশাক হতে হবে, একটা মানে সূচিটাকে মেনটেন করতে হবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যেহেতু ভগবানেরই ইনকার্নেশন, তাই জন্য তিনি এসেছিলেন কিভাবে ভক্তিকে বিলাবেন, ভক্তিকে কি করে মানুষের মধ্যে স্প্রেড করবেন, কিভাবে ভক্তি করতে হয় এটা দেখানোর জন্য। তাই তিনি লাইনটাকে উল্টে স্টার্ট করেছিলেন, যাতে ওই মন্ত্র যে কেউ যে কোনো স্থানে যে কোনো অবস্থায়, সূচি অসুচি দুই অবস্থাতেই সেই নাম নিতে পারে। দোষ গুণ স্থান কাল পাত্র বিচারের কোনো প্রয়োজন নেই। তাই সেই মন্ত্রটা হয়ে গেল মহামন্ত্র। মন্ত্র ছিল, সেটাকে উনি কি করলেন? মহামন্ত্র। এমন নয় যে চৈতন্য মহাপ্রভু এসেই ওই মন্ত্রটা লিখলেন, মন্ত্রটা এক্সিস্ট করত, উনি নতুন অর্ডারে প্রচার করলেন, প্রচার এবং প্রসার করলেন, এবং তার স্থিতিটাও পাল্টালেন। যেটা প্রথমে করার জন্য তোমার কিছু প্রিকশনের দরকার ছিল, এখন তুমি সূচি অসুচি স্থান কাল পাত্র ভেদে সব জায়গাতেই হরিনাম তুমি নিতে পারো, এটা মহামন্ত্রই হবে। ঠিক সেই যে কনসেপ্ট থেকে বলি, এটাও কিন্তু মহাবিদ্যা, মহামন্ত্র এবং মহাবিদ্যা দুটোর কানেকশনের মাঝে রয়েছে বজরংবলী। কারণ একদিকে পাওয়ারফুল লর্ড বিষ্ণু বা কৃষ্ণ নাম যেটা মহামন্ত্রের সাথে যুক্ত, আরেক দিকে মহাবিদ্যা যেটা আমাদের প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি নিয়ে এই দুনিয়া। একদিকে পুরুষ ভাগের সব থেকে মানে যে পুরুষ হিসাবে আমরা কাকে বলি, কমপ্লিট পুরুষ হচ্ছেন কৃষ্ণ। তার যে ভাগ আমরা জগন্নাথ প্রভুকে বলতে পারি, জগন্নাথ মহাপ্রভু। জগন্নাথকে আমরা কি প্রভু বলি? জগন্নাথ প্রভু, জগন্নাথ মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। তো কমপ্লিশন, লর্ডের কমপ্লিশনকে আমরা মহামন্ত্র মহাপ্রভু বলি। সেরকমই মা বগলামুখীও আমাদের 10 মহাবিদ্যার একটি রূপ। তো সেক্ষেত্রেও কিন্তু কিছু স্পেশাল নিয়ম থাকবে। তাই চট করে আমি নাম্বার 9 যে বা যার মঙ্গল প্রয়োজন, মঙ্গল ঠিক করতে হবে, তাকে আমি মহাবিদ্যার সাথে এঙ্গেজ করি না। কারণ একটা মানুষ যার লাইফে সে এখনো এগুলোর কোনো কনসেপ্ট নেই, কিন্তু ছোটোখাটো প্রবলেমে সে পড়েছে, তো তার ক্ষেত্রে সমস্ত রিচুয়াল করা প্রথমে সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুরু করো অবশ্যই হনুমানজিকে দিয়ে। আরও একজন নাম্বার 9 ক্ষেত্রে আছেন, তিনি কিন্তু নরসিংহদেব। আচ্ছা, নরসিংহদেবকেও নাম্বার 9 সাথে বলা হয়। নরসিংহদেবের নরসিংহ নাম আছে। সেই 9টা নরসিংহদেবের নাম কিন্তু আমাদের 9টা প্ল্যানেটকে কন্ট্রোল করে। যদি কারোর
গ্রহজনিত দোষ থাকে, সে যদি প্রতিদিন নব নৃসিংহের নাম নেয় তাহলে কিন্তু তার এই গ্রহর অবস্থান ব্যালেন্স চলে আসে। ঠিক যেরকম জগন্নাথ মহাপ্রভুকে যদি আমরা দর্শন করি তার পজিশনে, তার মন্দিরে, তার শ্রীমন্দিরে তার পূর্ণ রূপে দর্শন করি, তাহলে আমাদের গ্রহ শান্তি হয়। ঠিক সেরকমই মা বগলামুখী হচ্ছে মার 10 মহাবিদ্যার মধ্যে 8ম মহাবিদ্যা। কিন্তু মা বগলামুখী কোনো ছেলে খেলার জিনিস, কারণ মাকে জানতে হবে আগে মার এই বিদ্যাটা কি, মা কেন এই রূপে আসলেন, তবে গিয়ে তুমি তার সাথে কানেক্ট করতে পারো, রাইট? আমার এমন নয় যে আমি একটা ফটো কিনে নিলাম, যেটা আর 5 জনের ক্ষেত্রে কৃষ্ণ পূজা করতে ইচ্ছা হলো, ভালো একটা রাধাকৃষ্ণের ফটো এনে বসিয়ে দিলাম, পুজো করলাম, কোনো সাইড এফেক্ট নেই। হনুমানজির ক্ষেত্রেও তাই, একটা হনুমানজির ফটো ইচ্ছা হলো, তাকে মঙ্গলবার শনিবার করে সিঁদুর লাগাবো, তেল দেবো, যেটা নর্মাল সবাই জানে। কিন্তু 10 মহাবিদ্যার কোনো বিদ্যাকেই তুমি এরকম র্যান্ডম ফটো কিনে ঘরে বসিয়ে কাজ করতে পারবে, এখানেই ডিফারেন্সটা। মানে যখন 10 মহাবিদ্যার দিকে যাচ্ছি জিনিসটা খুব স্পেসিফিক, আর যখন হনুমানজির সাথে কানেক্ট করে আমি জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি জিনিসটা ভাস্ট। কারণ কলিযুগে এই ভগবান যে শিবেরই রূপ, সে এই পুরো পৃথিবীর মধ্যে এখনো বর্তমান, এটা কনসিডার করা হয় সেই জন্য, রাইট? রাইট। এবার এখানে আমাকে একটা কথা বলো, পুরীর একটা পার্টিকুলার বিষয় রয়েছে, যে বিষয়টা হয়তো অনেকেই জানে না, সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তোমার সাথে যখন আমি কথা বলেছি তার আগে এনার এক্সিস্টেন্সের ব্যাপারে আমিও খুব একটা যে জানতাম সেরকমটা নয়। ইনি হচ্ছেন দেবী বিমলা, যিনি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মধ্যেই রয়েছেন এবং যাকে শাক্ত মতে, আমি যদি খুব ভুল না করি, শাক্ত মতে বা শক্তির যে রিচুয়ালস গুলো রয়েছে সেই মতে পূজা করা হয়। এই মিস্ট্রিটা কি? দেখো, কনসেপ্ট যদি শুরু হয় বলি যে 51 সতীপীঠের কথা আমরা সবাই জানি, প্রায় যারা আমরা এই বিষয় নিয়ে চর্চা করছি, বা যদি তুমি র্যান্ডামও বলো 51টা সতীপীঠ আছে, মায়ের সবাই জানে। কিরকম না, যখন সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করা হয় চক্র দিয়ে, 51টা জায়গায় মায়ের অঙ্গ বিচ্ছিন্নভাবে পড়ে, তো সেখান থেকেই 51 সতীপীঠ তৈরি হয় যেখানে মায়ের অঙ্গ পড়েছে। ঠিক সেরকম ভাবেই কিন্তু প্রথম মেন ভাগে 4টে পীঠ বলা হয়, যেটা হচ্ছে মেন 51র মধ্যে মেন 4টে, তারপরে 51, তারপরে ওটা তোমার যত তুমি যেতে থাকবে এই সতীর পীঠগুলো, যেমন ধরো 51টা হচ্ছে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে রয়েছে। কিন্তু যদি তুমি শুধু ওড়িশায় যাও, ওড়িশাতেও কিন্তু মার সতীপীঠ পাবে অনেকগুলো, সেটা তোমার 51 সতীপীঠের বাইরের লিস্ট পাবে, ওখানেও তুমি মায়ের সতীপীঠ পাবে, ঠিক আছে? কিন্তু পুরীতে যেটা হয় মা বিমলা, সেটা হচ্ছে 51র মধ্যেই তিনি পড়েন এবং প্রথম 4 জনের মধ্যেই উনি পড়েন। প্রথম যে 4 জন, প্রথম 4টে জায়গার মধ্যেই কিন্তু মা বিমলার স্থান এবং সব থেকে প্রায়ার স্থান। কিন্তু আমরা জানি পুরীর জগন্নাথ মন্দির একটা সাত্ত্বিক জায়গা, জগন্নাথ দেব স্বয়ং বিরাজমান এবং তাকে বৈষ্ণব পন্থাতে তিনি আনন্দবাজারে প্রসাদ আসেন। বাট আনন্দবাজারে প্রসাদ কিভাবে আসে? আজকাল আমরা পুরী গেলেই ভোগ খাবো, আনন্দবাজারে মহাপ্রসাদ বলে একটা সবাই করে, তো মহাপ্রসাদের প্রচলন কিন্তু মা বিমলাই করেছিলেন। আচ্ছা, কিভাবে সেটার হয় না, এটা আমাদের শাস্ত্রীয় মতে বলা হয় যে মানে একটা সময় ছিল যে সময় বিষ্ণু প্রসাদ কেউ পেত না, এই কারণেই গয়াতে বিষ্ণুপাদ বলে যে জায়গাটা আছে সেটা তো ফেমাস। বিষ্ণুর চরণ চিহ্ন, বিষ্ণুর যে কোনো প্রসাদ, এগুলো খুবই মানে কি বলবো, খুব মূল্যবান, কারণ সেটা দেবদেবীদের বা এত বিচরণ সেখানে ছিল না, স্কোপ ছিল না, সাধারণ মানুষ তো দূর। তো দেবদেবীরাই তখন বিষ্ণুর উচ্ছিষ্ট প্রসাদ পেত না, সুতরাং সেক্ষেত্রে মানুষজন পশু পাখির পাওয়াটা তো খুবই দুষ্কর। এরকম একটা সময়ে যখন কোথাও মানে বিষ্ণুর প্রসাদ কেউ পেত না, শুধুমাত্র মা লক্ষ্মী ছাড়া, মানে যেরকম দেখবে এখনকার দিনেও বলা হয় যে স্বামীর এঁঠো পাতে বউরা খাবে, এখন যদিও কেউ করে না, আগেকার দিনে হতো যে স্বামী খেয়ে উঠে যেত, সেই উচ্ছিষ্ট প্লেটে বউরা আবার খেত, পুরোনো দিনের রিচুয়ালস যদি তুমি দেখো। এটা এসেছিল ওই কনসেপ্ট থেকে, যেমন দেখা যায় যে অনেক ছবিতে বিষ্ণুর পদসেবন করছে লক্ষ্মী,
তো ঠিক সেরকমভাবে শুধুমাত্র বিষ্ণুর প্রসাদ মা লক্ষ্মী পেতেন। মা লক্ষ্মী যখন এরকম প্রসাদ পেতেন, তো নারদ মুনি, যে সারাদিন নারায়ণ নারায়ণ করেন আর কি, তো নারদ মুনি বেশ কয়েক বছর ধরে তিনি মা লক্ষ্মীর প্রচুর আরাধনা করেন, প্রচুর সেবা করেন। তো একবার মা লক্ষ্মী তখন ভাবেন যে তুমি আমার এত সেবা করছো, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি। তখন তিনি আবদার করে বসেন নারদ মুনি যে মা, যদি তোমার আমায় কিছু দেওয়ারই থাকে, একদিন অন্তত আমার প্রভু উচ্ছিষ্ট প্রসাদ আমি পেতে চাই। তখন মা লক্ষ্মী বলে, এটা তো অসম্ভব, এটা তো কারোর পারমিশন নেই, বাট স্টিল আমি চেষ্টা করব। তো তারপর তিনি যখন বিষ্ণুকে কনভিন্স করান, যে তখন উনি বলেন যে দেখো এই প্রসাদের অনেক মাহাত্ম্য, সবাই এটার মূল্য দিতে পারে না। তো তখন লক্ষ্মী কনভিন্স করায় যে নারদের মতো ভক্ত কজন আছে তোমার, নারদ মুনি তোমার সব শ্রেষ্ঠ ভক্ত, তিনি সবসময় তোমার গুণগান করেন, তো তাকে আমরা দিতেই পারি। তখন বিষ্ণু বলেন ঠিক আছে, যেদিন তুমি ওকে দেবে সেদিন আমার অজান্তে দেবে, মানে আমি খাওয়া কমপ্লিট করে বিশ্রাম নিতে গেলে তুমি আমার অজান্তে তোমার থেকে প্রসাদটাকে দেবে। তো এরকম একদিন হয় যেদিন নারদ মুনিকে প্রথম বিষ্ণু প্রসাদ দেওয়া হয়। তো সেই খেয়ে নারদ মুনি তো প্রায় সব জায়গাতেই তিনি তার অভিশাপের কারণে বিচরণ করতে পারেন, সব জায়গাতেই তিনি কোনো জায়গায় স্থির থাকতে পারেন না, তিনি সারাক্ষণ বীণা বাজিয়ে নারায়ণ নারায়ণ গান করেন। বিষ্ণু প্রসাদ পেয়ে নারদ মুনি বিশাল আনন্দে মেতে যায়। তো সেই আনন্দের কারণে তিনি যখন বিভিন্ন লোক ক্রস করছেন, শিবলোক যখন ক্রস করছেন, তখন শিবজি তাকে বলে, আরে নারদ মুনি, আপনার আজকে এত আনন্দের কি কারণ? আপনি তো অন্য সময় নারায়ণ নারায়ণ বলেন, বাট এই সময় কেন? তো তখন তিনি রেসক্রাইব করে, আর বলো না, আজকে আমি আমার জীবন সার্থক করেছি, আমি বিষ্ণু প্রসাদ পেয়েছি। তখন বিষ্ণু প্রসাদ পেতে বলে, তখন শিবজি বলে, তুমি আমার জন্য কিছুই আনোনি, একটুও আনোনি, একটুও উচ্ছিষ্ট আমি পাবো না? কারণ আমরা জানি শিবজি কিন্তু পরম বৈষ্ণব, উনি মন আকু পাকু করতে থাকে ওনার একটু প্রসাদের জন্য। তখন নারদ মুনি দেখেন যে কেড়ে আঙ্গুলের কোনায় ওনার একটা দানা লেগে রয়েছে, একটা চালের কণিকা মাত্র। তো শিবজিকে বলেন, এইটুকুই উচ্ছিষ্ট কণিকা আমার হাতে রয়েছে, তুমি এইটুকুই পাও। ওইটুকু কণিকা পেয়ে শিবজি কি করতে থাকেন, তাণ্ডব করতে থাকেন, আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। আমরা জানি শিব যদি সুন্দর রূপে নটরাজ রূপেও নৃত্য করেন, তবুও কিন্তু প্রলয় আসবে, কারণ শিবের এনার্জি এতটা বেশি। আর তাকে শান্ত করতে তখন কে আসবে? শক্তির প্রয়োজন। তো তখন যখন মা এলেন, গৌরী এলেন, যে তোমার কি এত আনন্দ, তুমি আমার সাথে শেয়ার করছো না, আমি তোমার অর্ধাঙ্গিনী। তখন শিব তো আমাদের ভোলাবালা, তিনি বলেই ফেলেন, তুমি জানো পার্বতী আজ আমার কি হয়েছে? আজ আমি বিষ্ণু প্রসাদ পেয়েছি। তখন শুনে দেবী রেগে যান, যে কথায় বলো আমি তোমার অর্ধাঙ্গিনী, আমি সবসময় তোমার সাথে সংসার করি, তো তোমার প্রাপ্য জিনিসের অর্ধেক আমার প্রাপ্য, তা কোথায় আমার প্রসাদ? তো তিনি তখন বলে, এখনই আমি আমার ক্রোধে সারা দুনিয়াকে আমি নষ্ট করে দেবো, সমস্ত সৃষ্টি নষ্ট করে দেবো। তখন সবাই দেখলেন, দেবতারা দেখলেন, যেহেতু মা যদি রেগে যায়, প্রকৃতি হচ্ছে দুনিয়া, আর পুরুষ আর প্রকৃতি সৃষ্টি করলেই দুনিয়াটা কিন্তু প্রকৃতি, তাহলে প্রকৃতি যদি রুষ্ট হয় কি হবে? ধ্বংস অনিবার্য। তো তখন সমস্ত দেবতারা গিয়ে বিষ্ণুকে প্রার্থনা করাতে বিষ্ণু এসে তখন মা গৌরীকে প্রসন্ন করেন এবং তাকে কথা দেয় যে কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে, কাষ্ঠে নির্মিত জগন্নাথ রূপে পুরীধামে বিচরণ করব, আমায় উৎপন্ন করা সমস্ত প্রসাদাদি তোমার কাছে যাবে এবং তুমি সেই প্রসাদ প্রথম পাবে। এখন মা গৌরীকে বলা হয় আমাদের জগৎ জননী, আর শিবজিকে বলা হয় জগৎ পিতা, ইহ জগতের জন্য। তো জগৎ জননী তখন বলেন যে শুধু আমার জন্যই প্রসাদ পর্যাপ্ত, আপনি যদি দিতে পারেন আমার সমস্ত সন্তানদের মধ্যে এই প্রসাদ দেওয়ার পারমিশন নেই, তবেই আমি এই প্রসাদ গ্রহণ করব। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার মনস্কামনা পূর্ণ হবে, যখন আমি পুরীতে কাষ্ঠরূপে জগন্নাথ রূপে বিরাজমান হব, আমাকে উৎপন্ন প্রসাদ, উৎসর্গ প্রসাদ, সেটা তোমার কাছে গেলে মহাপ্রসাদে হবে, তারপর সেটা আনন্দবাজারে যাবে, যাতে অগণিত ভক্ত, যত লোক দর্শনে আসবে সবাই সেই পরিমাণ প্রসাদ। এই হচ্ছেন মা বিমলার হিস্ট্রি, যিনি মাতা গৌরী বিমলা রূপে পুরীর মন্দিরে অবস্থান করছেন, মানে সতী এবং পার্বতীরই রূপ, তিনি ওখানে অবস্থান করছেন এবং প্রতিদিন জগন্নাথ মহাপ্রভুর যাই ভোগ লাগে সেটা তারপরে মায়ের কাছে যায়, সেটা মহাপ্রসাদ হয়, তারপরে সেটা আনন্দবাজারে যায়। এইভাবে বিমলা দেবীর অবস্থান। কিন্তু সারা বছর মায়ের এই অবস্থান কিন্তু পুজো পাঠ কিন্তু বৈষ্ণব আচারে হয়ে থাকে, কখনো সাত্ত্বিক বা শাক্ত রূপে মাকে কোনো কিছুই অর্পণ করা হয় না জগন্নাথ প্রসাদ ছাড়া। কিন্তু যেহেতু মা শক্তির আধার,
মা প্রকৃতি, তাই মার সাথে যে সমস্ত সাঙ্গপাঙ্গরা থাকে তাদেরও তো সন্তুষ্টিকরণের প্রয়োজন। তো সেই সন্তুষ্টিকরণের জন্য, শুধুমাত্র সন্তুষ্টিকরণের জন্য মায়ের যে তিথি, যেরকম নবরাত্রি পড়ে, এই দুর্গাপূজার সময় যে নবরাত্রি পড়ে, সেই নবরাত্রিতে সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে পুরীর মন্দিরে মায়ের কাছে বলি চড়ানো। পুরীতে বলি চড়ানো হয় পুরীর মন্দিরে? মন্দিরে, কিন্তু সেটা সম্পূর্ণরূপে হয় বাইরের লোকের চোখের আড়ালে এবং জগন্নাথ মহাপ্রভুর শয়ন দেওয়ার পরে। তুমি হয়তো জানো না, পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে রোজ রাতে নিদ্রা দেবী এসে শয়ন দেওয়া, হয়তো জেনে থাকবে। তো শয়ন দেওয়া হয়, শয়ন দেওয়ার পরে আর তার সকালে তাকে ওঠানোর আগের যে মুহূর্তটা, ওইটুকু সময়ের মধ্যে মায়ের মন্দিরে ওই সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে ক্রিয়াটা হয়। কিন্তু কোনোভাবেই সেই প্রাণীর আর্তনাদ যাতে জগন্নাথ মহাপ্রভুর কানে না আসে, কারণ তিনি এই করুণ আর্তনাদ নিতে পারবেন না। এটা মায়ের কাছে যখন যাবে, প্রসাদ হয়ে মার ভোগ লেগে যাওয়ার পরে সেই প্রসাদ মন্দির থেকে বাইরে বের করে দেওয়া হয়, পুরো মন্দির ধোয়ানো হয়। মহাপ্রভুর ঘুম থেকে ওঠার আগে সমস্তটা আগের মতন থাকে। এই নিয়ম প্রতি বছর নবরাত্রিতে পুরীতে হয়ে থাকে। তার জন্য বড় বড় শাক্ত, যে যারা সেবায়িত আর কি, তারা শাক্ত মতে মাকে পুজো অর্পণ করে। এটার আরো অনেক রিচুয়ালস আছে, সেগুলো তো বাইরে ওপেন করা যায় না, কারণ পুরীর মন্দির একটা অলৌকিক মন্দির। হয়তো জগন্নাথ মন্দির অনেক জায়গায় অনেক ভাবে হবে, এটা আমাদের কাছে আনন্দের যে জগন্নাথ মহাপ্রভু চারিদিকে আসছেন, লোকের ঘরে ঘরে আসুক, এটাই আমাদের ইচ্ছা। কিন্তু পুরীর মন্দিরের যে অলৌকিকতা, পুরীর মন্দিরের যে রহস্য, তা যুগ যুগ ধরে ছিল, যুগ যুগ ধরে আছে এবং যুগ যুগ ধরেই থাকবে। ঠিক আছে, মা বগলামুখীর বিষয়টা আমরা বুঝতে পারলাম এর আগে, এবং হনুমানজির ব্যাপারটাও আমরা বুঝতে পারলাম। এখানে দুটো প্রশ্ন আছে। একটা হচ্ছে পঞ্চমুখী হনুমানজি যার আরাধনা করা হয়, নর্মাল হনুমানজির যে বিগ্রহ বা ছবি দেখা যায়, তার সাথে এই পঞ্চমুখী হনুমানজির কি ডিফারেন্স বা কি সিমিলারিটি? সিমিলারিটি তো হনুমানজির রূপ, বাট এই রূপটা বিশেষ কেন? দেখো, পঞ্চমুখী হনুমান, আর আমরা ছবি যদি ভালো করে দেখি, পাঁচটা মাথা দেখা যায়। এই পাঁচটা মাথার পাঁচটা ডিরেকশন আছে এবং পাঁচটা মাথার পাঁচটা মিনিং আছে। পাঁচটা মাথায় যে পাঁচজনের মাথা, তার মধ্যে একটা মাথা হনুমানজির মুখই থাকে, একটা নৃসিংহদেবের মুখ থাকে, একটা হয়গ্রীবের মুখ থাকে, একজন গরুড়ের মুখ থাকে, আরেকজন হচ্ছে বরাহের মুখ থাকে। এইভাবে পাঁচজনের মুখ থাকে, পাঁচটা ডিরেকশনে থাকে। হনুমানজি এমনি প্রোটেকশনের, কিন্তু পঞ্চমুখী হনুমানকে যদি পজিশন ওয়াইজ আমরা রিপ্লেস করি, তাহলে সেটা আমাকে কবজের কাজ করে। ঠিক আছে, এবার সেটা অবশ্যই কিছু রিচুয়ালসের মাধ্যমে যদি তাকে সেইভাবে প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে এমন অনেক কেস থাকে, অনেক লোক থাকে যারা বডিতে ক্যারি করতে পারে কোনো জিনিস, হয়তো তার সিচুয়েশনই নেই, সে বডিতে কিছু ক্যারি করবে। কবজের কথা বলছি, যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি বগলামুখী কবচম দিয়ে থাকি, বা অন্য অনেক নৃসিংহ কবচম আছে, সেগুলোর কিছু প্রোটেকশন আছে। কিন্তু হনুমানজির ক্ষেত্রে অনেক সময় এরকম অনেক ক্ষেত্রে থাকে যে কারোর ধরো তাকে বডিতে কোনো কবচ দেওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা তাকে পঞ্চমুখী হনুমান দিয়ে তাকে রাইট ডিরেকশনে বসিয়ে তাকে অ্যাক্টিভ করলে সেক্ষেত্রে কিন্তু ওটা কবচমের কাজই করে, এবং এটা হচ্ছে তোমার প্রোটেকশনকে আরো সিকিওর করে দেয়। বাট আজকাল আমি দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই পঞ্চমুখী হনুমানকে গেটের বাইরে দাঁড় করিয়ে দিচ্ছে, যেন অ্যাজ আ সিকিউরিটি তিনি একদম দারোয়ানের মতন বাইরে থেকে আসা সবকিছুকে প্রোটেক্ট করে নিচ্ছেন। বাট তুমি বলো যে তোমাকে সব শক্তি থেকে বাঁচাচ্ছে, তার জায়গাটাই দরজার বাইরে রেখে দিয়েছো। তুমি দেখবে যে মানে এটা সবাই করছে আজকাল, মানে আজকাল তো ট্রেন্ডিং এর যুগ, তো সবাই খুব ট্রেন্ডস মেনে চলছে, একদম গেটের বাইরে ঝুলিয়ে দিচ্ছে। তো এটা উচিত নয়। যার প্রোটেকশনে তুমি নিজেকে রাখতে চাইছো, তার জায়গা কখনোই বাড়ির বাইরে হতে, মানে সিকিউরিটি গার্ডের মতো কনসিডার করা হচ্ছে। সিকিউরিটি গার্ডের মতো তুমি বাইরে দিচ্ছ। অনেক সিম্বল আছে, সেগুলো ইউজ করো, তাতেই এনাফ। তোমার মনে হয় তোমার লাইফে এমন কিছু ক্রিটিক্যাল প্রবলেম হচ্ছে যার জন্য স্বয়ং হনুমানকে আসতে হবে সশরীরে পাঁচটা মাথা নিয়ে? তার আর কোনো পাওয়ার নেই, তার আর কোনো সিম্বল নেই যেটা দিয়েই কাজ হয়ে যায়? আমার সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে, মানুষ বিভিন্নভাবে ফিউচার প্রেডিক্ট করে, নিজের ব্যাপারে জানতে পারে, বা আসন্ন যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে জানতে পারে। আমি ধরো
অ্যাস্ট্রোলজি এবং নিউমোলজির মাধ্যমে জিনিসপত্র প্রেডিক্ট করি বা রেমেডি সাজেস্ট করি, তুমি এই ক্ষেত্রে যেটা করো সেটা হচ্ছে তুমি ট্যারো কার্ড রিড করো। ঠিক আছে, ট্যারো কার্ডের মাধ্যমে ফিউচার প্রেডিক্ট করো। ট্যারো কার্ড রিডিংয়ের জায়গাটা কোন ক্ষেত্রে বেনিফিশিয়াল এবং পার্টিকুলারলি কোনো মানুষ কেন ট্যারো কার্ড রিড করায়, কারণ আমিও তোমার কাছে ট্যারো কার্ডের রিডিং নিয়েছিলাম জিনিসটা বোঝার জন্য, জিনিসটা এনার্জি ফিল করার জন্য। পার্টিকুলারলি কেন ট্যারো কার্ড রিড করা হয়? কারণ আমাদের কাছে অ্যাস্ট্রোলজি বা নিউমোলজির আচ্ছা, যে ওয়েগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, ট্যারো কার্ড কেন? একটা করে ভালো প্রশ্ন করেছো তুমি কৌস্তব। অনেকের এটা মাথায় আসে বা ট্যারো কার্ড রিডিং এটা কিন্তু অ্যাস্ট্রোলজির এগেইনস্ট কোনো পার্ট নয়। হুম হুম অ্যাস্ট্রোলজিতে আমরা কি দেখি যে আমাদের একটা ডেট অফ বার্থ আর একটা টাইমিং আর স্থান এগুলো যদি বলে দেওয়া যায়, সেটা চার্ট ওয়াইজ আমরা বিচার করে বলতে পারি যে কারোর হয়তো অমুক বয়সে গিয়ে একটা চাকরির যোগ আছে, বা কারোর হয়তো অমুক বছরে বিয়ে রয়েছে, বা এরকম এরকম একটা প্রেডিকশন যেটা ওই বছরে ওই সময়ে গিয়ে এই ঘটনাগুলো ঘটার যোগ রয়েছে। হুম 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 এইবার ট্যারো আমাদেরকে কি হেল্প করে, তুমি ধরো 10 বছরে কি 12 বছরে বা কারোর বাচ্চা জন্ম হওয়ার পরপরই তার মা কুষ্টি করিয়েছে, সে দেখেছে আমার ছেলের এরকম একটা যোগ রয়েছে। হুম হুম 22 বছরে গিয়ে 25 বছরে সরকারি চাকরি আছে, কিন্তু ওই 25টা বছর কম বছর নয়। না ওই 25টা বছর কিভাবে তাকে চালালে সে ওই সরকারি চাকরিটার যোগ্য হবে, সেই রাস্তাটা দেখাবে ট্যারো। ওকে ট্যারো কোনো ফিউচার প্রেডিকশন নয়, ট্যারো একটা গাইডেন্স। তোমাকে ও গাইড করবে কোন রাস্তা থেকে গেলে তুমি তোমার ভাগ্যে যেটা রয়েছে সেটা তুমি অ্যাচিভ করো। ওকে এই গাইডেন্সটার জন্যই এই রিডিংটা। অনেকে ভাবে এটা দিয়ে আমি ফিউচার বলতে পারবো, ফিউচার প্রেডিক্ট অবশ্যই করা যায়, কিন্তু তার সাথে গাইডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। তুমি যদি গাইডেন্সটা না ফলো করো, তোমার ওই কুষ্ঠিতে লেখা বা অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে লেখা যে অভিষ্টটা সেটা অবধি তুমি পৌঁছাতে পারবে, সেটা ঘটবে না তোমার লাইফ। ওকে, আবার এই ক্ষেত্রেও তো এটা অনেক ক্ষেত্রে আমার নিজের পার্সোনালি মনে হয়, ধরো তুমি প্রপার ডেটটা অফ বার্থ বা টাইমিংটা জানো না বা কনফিউশন রয়েছে, সেই ক্ষেত্রেও তো ট্যারোর যে রিডিংটা রয়েছে তোমাকে হেল্প করছে। হ্যাঁ, কারণ সবার ক্ষেত্রে তুমি ম্যাক্সিমাম দেখবে, আমাদের জেনারেশনের তো পাবে, বাট আমাদের মায়েদের ক্ষেত্রে বাবাদের ক্ষেত্রে তারা যেখানে হয়েছে সেই সময় অত কার্ডে বা কিছুতে মেনশন থাকতো না প্রপার টাইমিং বা ডেটও। অনেক ক্ষেত্রে আমরা প্যান কার্ডে এমনি বসিয়েই আমরা কার্ড বানাই, তো সেক্ষেত্রেও কিন্তু ট্যারোটা অনেকভাবে হেল্প করে। কারণ ট্যারোতে আমি আমার সামনে বসে থাকা ক্লায়েন্টের এনার্জিটাকে ডিভাইন এনার্জির সাথে কানেক্ট করার মাধ্যমে আমি তার রিডিং বলতে পারি। তো যাদের ডেট অফ বার্থ নেই, যাদের প্রপার টাইমিং নেই, তারা যদি ট্যারো গাইডেন্সে আসে, তাহলে অবশ্যই এই মুহূর্তে তার লাইফে কি চলছে, সে কোন স্টেটে আছে এবং ইন ফিউচার তার সাথে কি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তার এখন কোন কাজটাতে ভুল করছে সে, বা কোন কাজটা সে ঠিক করছে, বা যেরকম চলছে সেরকমটাই সে চালাবে কিনা, এই সমস্ত অ্যাসপেক্টগুলো তুমি ট্যারো রিডিং থেকে জানতে পারো। ব্ল্যাক ম্যাজিক কারোর উপর হয়েছে কিনা সেটা প্রেডিক্ট করা যায় ভীষণ ভালোভাবে প্রেডিক্ট করা যায়। এছাড়া তুমি সব থেকে বড় কথা স্পিরিট এক্সিস্টেন্সও এটা দিয়ে ডিটেক্ট করতে পারো। স্পিরিট বা নেগেটিভ এন্টিটি বা এনার্জি, তার সাথে কমিউনিকেশন করা, সেগুলো তুমি এই কার্ড দিয়ে ইন্ডিকেশন। ওকে, এরকম কোনো ঘটনা রয়েছে? আমার ঘটনা রয়েছে। আজকে আমি এই ঘটনার দিকে যাচ্ছি না, ঠিক আছে। আমার যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে, আমরা যদি একটা লাইভ এই পডকাস্টের মধ্যেই ধরো একটা ট্যারো কিভাবে রিড হয় বা কি কি কার্ডসগুলো খুব বেশি সিগনিফিকেন্ট কার্ড বলে মনে করা হয় সেই জিনিসটা দেখাতে পারি, তাহলে আই থিঙ্ক এই বিষয়টা নিয়ে অনেকের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে। কারণ রিলেটিভলি ট্যারো একটা ওয়েস্টার্ন কনসেপ্ট এখন, বাট আমি যতদূর জানি সেটা হচ্ছে চায়না থেকে এর উৎপত্তি হয়েছে। কয়েন টস বা ফ্লিপের যে কনসেপ্ট, হেড বা টেলস পড়বে, লোকেশনটা সেভাবে সব জায়গায় মেনশন করেনি, কারণ কনসেপ্টটা তো অনেক জায়গায় অনেকভাবে অনেক দেশের সাথে জড়িত। তো সেক্ষেত্রে জাস্ট কিছু কিছু এলিমেন্ট, কিছু কিছু সিম্বলের জন্য আমরা কয়েকটা কান্ট্রিকে ধরে চলি, বাট সেরকম স্পেসিফিক কোনো একটা জায়গা থেকেই এসছে এটা মেনশন করা যায় না।
বাট এর যে লজিকটা, এটা পুরোপুরি এনার্জেটিক একটা মানে টুলস। হ্যাঁ, মানে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, বা আমার নিজের ক্ষেত্রে এরকমটা ছিল ছোটবেলায়। পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি হেড টেলস করতাম, হ্যাঁ। হেড পড়লে ভালো হবে, টেলস পড়লে ভালো। খারাপ হবে, একদম। সেরকম একটা এনার্জি। ওটাও তো সুপারস্টিশনও ছিল, হুম। বা জিনিসটা হয়তো অনেক ক্ষেত্রে মিলেও গেছে, গেছে। কোইন্সিডেন্স কিনা জানি না, বাট ট্যারোর কনসেপ্টটা অনেকটা সেরকম। হুম। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখেছি আমি নিজে পার্সোনালি, সেটা হচ্ছে এটার মাধ্যমে বেশ ভালো রকমের একটা গাইডেন্স পাওয়া যায়। ভীষণ। তো আমরা এখন একটু ট্যারো রিডিং কিভাবে হয় সেই দিকটাতে এবার চলে যাব। Okay. আমি এখন যেটা বুঝতে পারছি, এই যে জিনিসটা রয়েছে এটাকে ট্যারো কার্ড বলে। তো কিভাবে হয় ওভারঅল জিনিসটা? ট্যারো কার্ডের যে ডেক থাকে, আমরা ডেক বলি, মানে 78টা কার্ড থাকে। 78টা কার্ড মিলে একটা ডেক হয়। এবার এই ডেকটার মধ্যে দু ধরনের কার্ড, মেজর আরকানা, মাইনর আরকানা। এবার মেজর আরকানাতে থাকে 22টা, হুম আর মাইনর আরকানা থাকে বাকি 56 কার্ড। হুম তো মেজর আরকানার কার্ড সংখ্যা কম, কিন্তু গুরুত্বটা অনেকটাই বেশি। তাই যদি কারো রিডিং এ মেজর আরকানার কার্ড আসে, তাহলে সেগুলোর গুরুত্ব মানে সেগুলো একেবারে প্রমিনেন্ট টাইমে, প্রমিনেন্ট সময় বা প্রমিনেন্ট কোনো ঘটনাকে ইন্ডিকেট করে, যেটা হতেই চলেছে, একেবারে অবধারিত। হুম আর যেটা তোমার মাইনর আরকানার যে 56টা কার্ডের মধ্যে, সেখানে আবার 4টে ভাগ থাকে। সেখানে আমাদের যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের সাথে সেটাকে লিঙ্ক করা যায়, যে মানে 4টে ভাগের কার্ড থাকে, ওয়ান্ডস, কাপস, আর সোর্ডস, আর পেন্টিকলসকে মানি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তারপরে যেটা আমাদের সবারই আজকাল মনিটারি ইস্যু, সেটা আমরা পেন্টিকলসের কার্ড আসার টেন্ডেন্সি এবং কি হারে আসছে এবং কি কটা পেন্টিকলস আসছে সেটা দিয়ে আমরা নির্ধারণ করি। আমাদের ইমোশনাল ইস্যুগুলো সেটা আমরা কাপসের কার্ড দিয়ে ইন্ডিকেট করে থাকি। এইভাবে মাইনর আরকানার কার্ডের রিডিংটাকে আমরা কনসিডার করি। এবার মেজর আরকানা আর মাইনর আরকানা মিশিয়ে রিডিং আসে, কারণ পুরো কার্ডটাকে আমরা শাফেল করি। এভাবে শাফেল করার সময় ধরো এখন যেরকম দুটো কার্ড পড়ে গেল, তো এরকম এটাও কিন্তু একটা ইন্ডিকেশন রাখে। এখানে কাজটা হচ্ছে যে তোমার এই টোটাল 78 কার্ডসকে তুমি তোমার চ্যান্টিং এর মাধ্যমে, আমার যে ইষ্ট যাকে আমি মনে করি, তো সে তার ডিভাইন এনার্জিকে তার সামনে বসে থাকা ক্লায়েন্টের এনার্জির সাথে সে একটা মাধ্যমের মাধ্যমে কানেক্ট, মানে এখানে আমি মাধ্যম, এখানে ধরো তুমি ক্লায়েন্ট, আর ডিভাইনের এনার্জির সাথে তোমার এনার্জিকে কানেক্ট করলে, এবং আমার প্রেয়ারে একটা স্পেসিফিক মন্ত্র আছে, সেটার দ্বারা আমি এখানে একটা রিডিং বার করি। এবার এই রিডিংটা এরকম স্প্রেডিং করি নর্মালি। এই স্প্রেডিং এর মাধ্যমে আমরা দেখে থাকি। এই স্প্রেডিং এ করার পরে আমরা এখান থেকে স্পেসিফিক কার্ড, যেরকম দেখো এরকম কিছু কার্ড, এখানে হচ্ছে নাইট অফ ওয়ান্ডস এর কার্ড। আমি বলছিলাম যে মাইনর আরকানাতে ওয়ান্ডস এর কার্ড আসে। তো এটার মিনিংটা কি? এখানে এই 4টে কার্ডকে, মানে এই যে 14টা করে 4টে সেকশন 56 এর কার্ডে, তার মধ্যে 10টা করে কার্ড সবারই ডিফারেন্ট থাকে, বাট 4টে করে কার্ড এই 4 জনের 4-16টা কার্ড কিন্তু নাইট, তারপরে পেজ, এইগুলোর থাকে। যেখানে দেখবে নর্মাল যে তাস খেলা হয়ে থাকে সেখানে থাকে না সাহেব, বিবি, গোলাম, এই কার্ডগুলোকে ধরা হয় না, ঠিক এরকম 4টে কার্ড, যেটা আমরা নর্মাল রিডিং এ ধরি না, এগুলোর প্রপার কিছু ইন্ডিকেশন আছে। এটার আমি ইন্ডিকেশনটা তোমাকে কি? এটার ইন্ডিকেশনটা তখনই তুমি বলতে পারবে যখন তোমার বাকি রিডিংসটা বেরোবে। তাহলে আমরা একটা রিডিং বার করে দেখি এখন। রিডিং এর মধ্যে দেখো, আমি তোমাকে আরেকটা কার্ড দেখাচ্ছি। এটা হচ্ছে ফুলের কার্ড। এটা খুব সুন্দর একটা কার্ড, যেটা কিনা তার নিচে একটা লেখা যাচ্ছে, লেখা থাকবে হচ্ছে মেজর আরকানা, এটা 22টা কার্ডের সেগমেন্ট। এবং এই ফুলের কার্ডটা দেখো, এখানে একটা পিকচার আঁকা আছে। এই প্রত্যেকটা কার্ডে কিছু না কিছু পিকচার্স আছে। সেই পিকচার্স গুলোর কিছু কিছু সিম্বল আছে। সেই সিম্বল গুলো কিন্তু কিছু ইনসিডেন্ট তোমার লাইফে কানেক্ট করে। যেমন ধরো এই ফুল যে কার্ডটা যদি কারো রিডিং এ আসে, এখানে কি দেখাচ্ছে, কি দেখতে পাচ্ছ এই কার্ডটাতে? কোনো একটা ওয়ান্ডারার কিছু একটা নিয়ে এগিয়ে যাচ্ছে। একটা মেয়ে দেখাচ্ছে, যার জামা কাপড় খুব কালারফুল, এবং সে কাঁধে একটা ঝোলা নিয়ে, সে তার মুখটা কোন দিকে আছে? রাস্তার দিকে নেই, আকাশের দিকে আছে, মানে ডিভাইনের দিকে আছে। আর কাঁধে একটা পুটলি বেঁধে সে একটা জার্নিতে বেরিয়ে, সেখানে সে ভগবানকেই ভরসা করে একটা নতুন ওয়েতে হাঁটতে চলেছে। কিন্তু দেখো পেছন থেকে একটা কুকুর তাকে আটকানোর চেষ্টা করছে,
যে সামনে যদি তুমি দেখে না যাও তাহলে কিন্তু তোমার এই রাস্তাটা এন্ডের পরে খাদও আসতে পারে। তার মানে এই কার্ডটা আসলে ডেফিনেটলি মানে যে ক্লায়েন্ট যদি কারো রিডিং এটা আসে, ডেফিনেটলি সে কোনো নতুন রকম ঝুঁকি বা রিস্কি কোনো কাজে সে এন্ট্রি নিতে যাচ্ছে, বা তার লাইফে কোনো নতুন ফেজ স্টার্ট হচ্ছে। মানে হয় না অনেক সময় একই রকম কাজ করছে সে, বাট তারপরে তার কাজের প্যাটার্নটা সে একটু চেঞ্জ করছে, একটু নতুন ভাবে সে তার বিজনেসটাকে সাজাচ্ছে। সেক্ষেত্রে নতুন এক কিছু বোঝানোর জন্য, নিউ জার্নি এটাকে বলার জন্য এই কার্ডটা ভীষণ সিগনিফিকেন্ট, এবং সেটা হবেই মেজর আরকানার কার্ড, যেটা মাইনর আরকানার কার্ড নয়, 56টা কার্ডের কার্ড নয়, 22টা কার্ডের মধ্যে একটা। তো এটা ভীষণ নিউ বিগিনিং কার্ড বলা হয় এটাকে, ভীষণ পজিটিভ একটা কার্ড। এটা দিয়ে আমরা ক্লায়েন্টের, আমার সামনে থাকা ক্লায়েন্টের একটা বর্ণনা। তো দেখো এখানে এতগুলো কার্ডস আছে, তো প্রত্যেকটা কার্ডের ডিফারেন্ট মিনিং বোঝানোটা পসিবল নয়। না, বিহাইন্ড দ্য ক্যামেরা সম্প্রীতি রয়েছে। হ্যালো সম্প্রীতি। সো তোর রিডিং এখন করা হবে, ঠিক আছে? সম্প্রীতির রিডিংটা করো, তাহলে একটা প্রসেসটা বুঝতে হবে যে কিভাবে ট্যারোটা ওয়ার্ক করে। ওর ডেট অফ বার্থ আর ওর নাম দিয়ে, পুরো নাম, সম্প্রীতি ডেট অফ দেখো, এখানে আমরা একটা শর্ট রিডিং বার করেছি, ডিটেলে যাচ্ছে, বা অন্য কোনো সাপোর্টিং ডেক আমরা ইউজ করি, বেসিক ডেক্স দিয়ে আমরা করছি। এখানে সম্প্রতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওর লাইফে কিছু মানুষের থেকে ও হেল্প পেয়েছে, কিছু মানুষের থেকেও জেনুইনলি হেল্প পেয়েছে। এমন নয় যে শুধুমাত্র ওর মানে ওই হেল্পটা নিয়েছে, ও কিন্তু তার জন্য এফোর্টটা দিয়েছে, কিন্তু সেই এফোর্টটা হয়তো বরাবর নয়। মানে যে এফোর্টটা ওকে দেওয়া হয়েছে, এই এফোর্টটা কিন্তু তার মানে ও যদি তাকে তার থেকে 100টা হেল্প পেয়ে থাকে, ও কিন্তু 50টা ট্রাই, সমান সমান নয়, বাট কেউ ওকে হেল্প করেছে, এবং সামনে ওর কাছে অনেকগুলো অপরচুনিটি আসছে, কিন্তু তবুও একটা কনফিউশনের মধ্যে যে আমার ক্ষেত্রে কোনটা করা উচিত। রিলেশনের দিক থেকে আসতে পারে, কারণ দেখো এখানে রিলেশন কার্ড এসছে, যে কাপসের কার্ড এসছে। বলছিলাম যে কাপস হচ্ছে রিলেশনকে ইন্ডিকেট, কাপসের কার্ড এসছে, বাট ও কিন্তু এখন একটা নিউ ডিসিশন নিতে চলে, একটু রিস্কি ডিসিশন, বাট ও জানে এটাতে আমি কনফিডেন্ট, যদি আমি এই ডিসিশন তাহলে এটাতে আমার ভালোই হবে। বাট একটু ডিসিশন নিতে ডিলেমার হচ্ছে, বাট ও ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে নেবে এবং সর্ট আউট করতে পারবে প্রবলেমটাকে, এবং তার ফলে ওর লাইফে আসবে কিন্তু খুশি। তাতে কি হবে, ওর মনের মতো কাউকেও পাবে। এতদিন হয়তো যে ওকে হেল্প করছিল সে কিন্তু ওকে কথাও শোনাচ্ছে, ঠিক আছে, কিন্তু এবার যে ওকে হেল্প করতে আসছে, ওকে মেন্টালি এবং মানে সবকিছু দিক থেকে ওকে একটা স্টেবিলিটি দেবে। যে হয় না অনেক লোক উপকার করে খোটা দিতে থাকে বা মনে করাতে থাকে, কিন্তু সেটা কিন্তু এবার ওর লাইফ হবে না, কারণ ও এতদিন যেটা প্ল্যানিং করেছে, এটা ওর কেরিয়ারে বলো, কাজে বলো, রিলেশনে বলো, এবার ও সেটা এক্সিকিউট করতে চলে, খুব তাড়াতাড়ি সেই এক্সিকিউটটা করবে, কারণ এখানে একটা মেজর আরকান কার্ড এসছে, বাট মাইনর আরকান অনেক বেশি। ও যদি কোনো কিছু ডিসাইড করে, ও কিন্তু সেটা করে ফেলে, বাট ডিসাইড করতে একটু ওর টাইম নেয়, যে এটা করবো কি করবো না, বাট ডিসাইড করলে ও ডাইলেমাতে থাকে। এবার দেখো এই কার্ডটা কেন এসছে, এই কার্ডটা দেখো ওর মাঝে একটা ফেজ গেছে যেখানে ও নিজেকে একদম এরকম ভাবে বন্দি ফিল করছিল, বা ওকে কেউ বন্ধ করার চেষ্টা করছিল, যেটা কিন্তু সাফোকেটিং। দেন আমি একেবারেই এই সিচুয়েশনটা আমার জন্য নয়, কিছুটা সময় বশ্যতা স্বীকারও করলেও ও দেখলো এটা আমার অ্যান্টি নেচারের, এখানে যদি আমি এক্সিস্ট করি তাহলে আমি নিজস্ব হারিয়ে ফেলি। তাই এইরকম মানুষগুলোকে ও বেছে বেছে লাইফ থেকে সরাতে শুরু করে।
আর যদি এটা ফাইনালি ও সাকসেসফুলি করে উঠতে পারে তবে কিন্তু ওর লাইফে আসবে এই কার্ডটা, যেটা একটা দেখতে পাচ্ছ, একটা লেডি যে কিনা তার বাগানে সে ভীষণভাবে মানে ঘুরে বেড়াচ্ছে, তার পছন্দের একটা ড্রেস পরে, সে কাঁধে একটা পাখি নিয়ে, আর অনেকগুলো প্যান্টিকলস মানে অনেকগুলো মানি, আর তার ওর কেরিয়ারে আসবে, ওর কেরিয়ার গ্রোথ হবে। এবং ইমোশনাল ডিসব্যালেন্স দেখা গেল ওর এই রিডিংটার মধ্যে। আমরা দেখলাম ম্যাক্সিমাম দুটো এসেছে আমাদের কাপসের কার্ড, যেটা আমাদের ইমোশনালি একটা ফেসকে ইন্ডিকেট করে, প্লাস এখানেও একটা কার্ড এসেছে স্পোর্টসের কার্ড, যেখানে দেখো একটা মানুষের চোখটা বাঁধা রয়েছে এবং দুদিকে দুটো অস্ত্র দেখা যাচ্ছে, মানে ও ঠিক কোন ডিসিশনটা নেবে সেটা নিয়ে একটা ডিলেমা। রিলেশন নিয়ে ওর একটা ট্রাভেল গেছে, বাট সেই রিলেশনের ডিলেমাগুলোর জন্য ওর ক্যারিয়ারে হ্যাম্পার হচ্ছিল, সেটা ও এবার কোথাও গিয়ে ওয়ার্ক করবে ওর ক্যারিয়ারের প্রতি। এবং যদি সেটা সাকসেসফুলি আমাদের গাইডেন্সের মাধ্যমে ও নিজেকে পজিটিভ রেখে সেইগুলো করতে পারে, তাহলে কিন্তু ওর লাইফে এই সুদিনটা আসবেই আসবে। দেখতে পাচ্ছ এটা একটা জার্নি। ট্যারো ইজ নট আ প্রেডিকশন, ট্যারো হচ্ছে একটা জার্নি। যদি তুমি এই জার্নিগুলোকে ওভারকাম করে আসতে পারো, এই বন্দিটা কাটাতে পারো, তাহলে কিন্তু এই সাকসেসটা শুধুমাত্র তোমার। ঠিক এইভাবেই কিন্তু আমাদের কেরিয়ারেও আমাদের মানে এরকম অনেকে আসে মনিটারি প্রবলেমে ভুগছে, টাকা পয়সা আসছে থাকছে না, বা এরকম তার মনে হচ্ছে যে আমি এটা অ্যাচিভ করতে পারি কিন্তু কিভাবে করব সেটা আমার জানা নেই। তো তাদের জন্যই ট্যারো গাইডেন্স, যে আমরা এখানে তার রিডিং এর মাধ্যমে দেখতে পারবো তার ব্লকেজটা কোথায়, ইমোশনাল ব্লকেজ না মানে ফাইন্যান্স ব্লকেজ না কি ব্লকেজ, এবং সেই ব্লকেজগুলোকে কিন্তু আমরা ম্যানিফেস্টেশন আরো আদার্স ক্রিস্টাল হিলিং এগুলো দিয়ে আমরা কিওর করতে পারি। তাহলে কিন্তু এইরকম কোনো গোল যেটা তোমার ভাগ্যে আছে, যেটা অ্যাস্ট্রোলজিতে কুষ্টিতে তোমার লেখা থাকে, সেটা তুমি খুব ইজিলি অ্যাচিভ করতে পারবে। নাইস। বেসিক্যালি আজকের যে পডকাস্টটা, সেখানে আমরা বিভিন্ন জিনিস, একটা মাল্টি ডাইমেনশনাল পডকাস্ট হলো। খুব ভালো লাগলো কেয়াদি, তুমি আমাদের পডকাস্টে এসেছো এবং এই জিনিসপত্রগুলো শেয়ার করলে। খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে এবং তোমার কিছু কেস স্টাডি, কেস হিস্ট্রি এবং বেশ কিছু প্যারানর্মাল অকাল্ট রিলেটেড কথাবার্তার জন্য। খুব ভালো থাকো আর এভাবে মানুষকে হেল্প করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।